আপনারা যারা রেকর্ডের জন্য পারমিশন চান তারা রিকোয়েস্ট কপি দেখছে ব্যাপার কি রোফ ওয়াই ইউ লুক সো এই ব্যাপার কি স্যার রোফ স্যার এখনো জয়েন করছে জয়েন করছেন তো জয়েন করছেন জি স্যার রোফ স্যার এটা ঠিক আছে আমরা 3টা বাজে ইনশাআল্লাহ শুরু করি আমরা ওনার নাম নিয়ে বিসমিল্লাহির রহমানির রহিম তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রিয় সাংবাদিক ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম অর্থ মন্ত্রণালয় কর্তৃক আয়োজিত আজকের 2021-2022 অর্থ বছরের বাজেট পরবর্তী এই ভার্চুয়াল সংবাদ সম্মেলনে আমি আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকের সম্মেলনে আমাদের সাথে যুক্ত আছেন আমাদের ব্যাংকের গভর্নর মহোদয়, আমাদের অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সিনিয়র সচিব ও জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান, আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সিনিয়র সচিব, অর্থ বিভাগের সিনিয়র সচিব এবং অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব মহোদয়। এছাড়াও আমাদের সাথে আরো যুক্ত আছেন মাননীয় কৃষি মন্ত্রী ডক্টর রাজ্জাক, মাননীয় পরিকল্পনা মন্ত্রী, বাণিজ্য মন্ত্রী, আমি যার নাম আরো অনেক আগে বলা দরকার ছিল, সরি আই সাবমিট মাই অ্যাপোলজি, আমাদের মন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রীর মন্ত্রী আমাদের সাথে আছেন এবং মাননীয় প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা মহোদয় আমার সাথে আছেন। এছাড়া আমরা আর কেউ আমাদের সাথে আমাদের JED মেম্বার ডক্টর শামসুল আলম is also with us. So we have a big team. Definitely it's a big team এবং সবাই আমাকে সাহায্য করার জন্য এখানে উপস্থিত। আমি শুরু করার আগে শুরুতে আমি বিনম্র চিত্তে স্মরণ করছি জাতির শ্রেষ্ঠতম সন্তান, যার জন্ম না হলে বাংলাদেশের জন্ম হতো না। বাংলাদেশের সেই মহান স্থপতি সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু। প্রিয় সংবাদকর্মী ও ভাই বোনেরা, কোভিড-19 কারণে আমাদের অর্থনীতির গতি চলতি অর্থ বছরের শুরুতে কিছুটা মন্তর হলেও মাননীয় প্রধানমন্ত্রীর উপহার টেস্টি প্রণোদনা প্যাকেজের মাধ্যমে অর্থ বছর শেষে আমাদের সামষ্টিক অর্থনীতির এলাকার প্রায় সবগুলো সূচকেই আমাদের অবস্থান এখন অনেক ভালো। যদিও করোনাকালীন সময়ে সঠিক নীতিগত সিদ্ধান্তের ফলে এখন আমাদের পুঁজিবাজার চাঙ্গা, ব্যাংকিং খাতে ঋণ প্রবাহ অব্যাহত আছে। সার্বিকভাবে আমরা আমাদের অর্থনীতিকে ব্যবসা এবং বিনিয়োগ বান্ধব করে তুলতে পেরেছি। এমন পরিস্থিতিতে দেশের অর্থনীতিকে পূর্বের ন্যায় উন্নয়ন আর প্রবৃদ্ধির ট্র্যাজেক্টরিতে তুলে আনার লক্ষ্য নিয়ে আমরা জাতীয় সংসদে বাজেট উপস্থাপন করেছি। আমাদের এই বাজেটটি নতুন বিনিয়োগ সৃষ্টির সুযোগ তৈরি করে দেবে, যা নতুন কর্মসংস্থান সৃষ্টি করবে এবং প্রান্তিক জনগোষ্ঠীর জীবন রক্ষা করে জীবিকার সুরক্ষা দিবে এবং উন্নয়ন ঘটাবে। এটা আমাদের দৃঢ় বিশ্বাস। পরিশেষে প্রিয় সাংবাদিক ভাই বোনেরা, আমি আপনাদের সবাইকে আহ্বান জানাবো, আসুন আমরা সবাই মিলে দেশের অর্থনীতিকে সামনে এগিয়ে নিতে ইতিবাচক মনোভাব নিয়ে কাজ করি। আপনারা আমাদের অর্থনীতি কর্মকাণ্ডের ইতিবাচক তুলে ধরলে তা আমাদের স্টেক হোল্ডার যারা আছে তারা উপকৃত হবে, এটা আমরা বিশ্বাস করি। আমরা অত্যন্ত আশাবাদী যে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে এবছর প্রকৃত হিসাবে 6.1% বেশি এবং আগামী বছর, যার জন্য আমরা কালকে বাজেট উপস্থাপন করেছি, এই করোনা পরিস্থিতি মোকাবেলা করে আমরা 7.2% লক্ষ্যমাত্রার উপরে আমরা ইনশাল্লাহ অর্জন করতে সক্ষম হব বলে বিশ্বাস। প্রিয় বন্ধুগণ, আপনারা জানেন সারা বিশ্বের জন্য এখন অর্থনৈতিক এলাকায় একটি ক্রান্তিকাল, একটি চ্যালেঞ্জিং টাইমস এখন সবাই মোকাবেলা করছে। এর মাঝে আমরা জানি করোনায় বিশ্ব অর্থনীতির আকার 87 ট্রিলিয়ন থেকে কমে
$3 ট্রিলিয়ন কমে এখন 84 ট্রিলিয়ন ডলারে দাঁড়িয়েছে। বিশ্ব বাণিজ্যের আকার হ্রাস পেয়েছে 8.5%। পুঁজি হারিয়েছে 34%। বৈশ্বিক কর্মসংস্থানের ক্ষতি করেছে এবং মানুষজন কর্মসংস্থান হারিয়েছে 11 কোটি মানুষ। বৈশ্বিক এফডিআই, ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট, এটা 42% এটা হ্রাস পেয়েছে। এই সমস্ত ঘটনা প্রবাহ এগুলোকে ট্যাকল করার জন্য দরকার ছিল বৈশ্বিক স্টিমুলাস প্যাকেজ। সারা বিশ্বেই স্টিমুলাস প্যাকেজ নিয়ে নানাবিধভাবে দেশের জনগণের পাশে দাঁড়িয়েছে। এ পর্যন্ত আমার জানা মতে $12.9 ট্রিলিয়ন প্রত্যেকটি দেশ স্টিমুলাস প্যাকেজের নাম করে তারা জনগণের সাথে দাঁড়াবার চেষ্টা করেছে। এর মাঝে 80% উন্নত বিশ্বের আর উন্নয়নশীল অন্যান্য দেশের বাকি। এর মাঝে 50% চলে গেছে তিনটি দেশ, জাপান, যুক্তরাষ্ট্র এবং জার্মানি। এরাই বেশিরভাগ স্টিমুলাস প্যাকেজ দিয়ে তাদের অর্থনীতিতে টার্ন অ্যারাউন্ড আনার জন্য অনেক বেশি সক্রিয়। আমাদের 2021-22 সালের সম্ভাব্য প্রবৃদ্ধি আমরা আশা করি আমরা যা কালকে লক্ষ্যণ করেছি তার সাথে আমরা বেশি অর্জন করতে পারব। এই বিশ্বাস রেখে আমি আমাদেরকে ধন্যবাদ দিব এবং আশা করবো আবার যে আপনাদের অতীতে যেমনিভাবে আপনারা আমাদেরকে সাপোর্ট দিয়েছেন, সহায়তা করেছেন, সহযোগিতা করেছেন, আগামীতেও সেই রকম সহযোগিতা আমরা পাবো। আমি আজকে আপনাকে শুধু এইটুকু, আপনাদের সবাইকে এইটুকু বলবো, আমরা এখানে উপস্থিত আমাদের প্রশ্নের জবাব দেওয়ার জন্য। এই অনুষ্ঠানটি সঞ্চালন করার জন্য আমাকে সাহায্য করবেন আমাদের অর্থ বিভাগের সিনিয়র সচিব আমাদের আব্দুল তালুকদার। আমি তাকেও বলবো তিনি যেন প্রস্তুত থাকেন এবং আজকের এই প্রজেক্টটি, এই আলোচনার অনুষ্ঠানটি তিনি রান ডাউন করবেন এবং আমাকে সাহায্য করবেন এবং এগিয়ে নিয়ে যাবেন। সবাইকে ধন্যবাদ, থ্যাংক ইউ। এখন আমি ফ্লোর ওপেন করে দিচ্ছি। সাংবাদিক ভাই বোনেরা, আপনারা প্রশ্ন করতে পারে, তাড়াহুড়া করার দরকার নেই, আমরা সময় দেব এবং আমাদের প্রশ্ন আমরা শুনবো এবং আমরা জবাব দেওয়ার চেষ্টা করব, আমাদেরকে খুশি করার চেষ্টা করব। আমি বিশ্বাস করি যে আপনারা খুশি হবেন। থ্যাংক ইউ। প্রিয় সাংবাদিকবৃন্দ, আপনারা এখন প্রশ্ন করতে পারবেন। আপনারা যারা প্রশ্ন করবেন অবশ্যই হ্যান্ড রেইজ অপশনটি ইউজ করবেন এবং আপনারা আমাদেরকে চ্যাট বক্সে মেসেজও করতে পারবেন। আমরা মেসেজ দেখে এবং আপনাদের হ্যান্ড রেইজ অপশন দেখে আপনাদের নাম ঘোষণা করব, আপনারা প্রশ্ন করবেন। প্রশ্ন করেন SM রাশিদুল ইসলাম, BSS। আসসালামু আলাইকুম, আমাকে শোনা যাচ্ছে ভাই? জি জি শোনা যাচ্ছে। ওকে, থ্যাংক ইউ মাননীয় মন্ত্রী মহোদয়। মাননীয় মন্ত্রী মহোদয়, আমরা গতকাল আপনি যে বাজেটটি উপস্থাপন করেছেন, আমরা দেখেছি যে এখানে আপনি কর্পোরেট কর হ্রাস সহ বেশ কয়েকটি আপনি ভ্যাট এবং কর আপনি কমিয়েছেন, যেটা আমাদের ব্যবসায়িক পরিবেশ এবং ব্যবসা বান্ধব পরিবেশের উন্নয়নে নিশ্চয়ই কাজ করবে। আপনি পাশাপাশি শুল্ক যৌক্তিকীকরণেরও বেশ কিছু উদ্যোগ নিয়েছেন, যাতে আমদানি নির্ভরতা কমিয়ে আমরা স্থানীয় শিল্পকে আরো উৎসাহিত করতে পারি। মাননীয় মন্ত্রী মহোদয়, আমার প্রশ্ন যে আপনি যে কর ছাড় দিয়েছেন, ভ্যাট, ট্যাক্স এবং শুল্ক যৌক্তিকীকরণের যেসব উদ্যোগ নিয়েছেন, এর ফলে আমরা এমনি দেখি যে আমাদের যে রেভিনিউ টার্গেট যেটি থাকে এটা কিন্তু আমরা ফুলফিল করতে পারি না। এই আগামী অর্থ বছরে আপনার এই ধরনের কর ছাড় দেওয়ার ফলে আপনি রেভিনিউ সংগ্রহের ক্ষেত্রে একটি বাড়তি চাপ তৈরি হবে কিনা? আরেকটি প্রশ্ন যে মাননীয় মন্ত্রী মহোদয়, আমাদের এটার সাথে একটু রেলিভেন্ট আর কি। আরেকটি প্রশ্ন যে আমাদের ব্যবসায়ীরা সবসময় ট্রেড ফ্যাসিলিটেশনের কথা বলেন ব্যবসা বান্ধব পরিবেশের উন্নয়নের জন্য। আমরা দেখেছি এবছরের যে বাজেটটি দেওয়া হয়েছে, বাজেটে আপনারা ফিসকাল মেজার্স নিয়েছেন, বেশ কিছু ভালো ফিসকাল মেজার্স। আপনি কি মনে করেন শুধু ফিসকাল মেজার্স দিয়ে আপনি নতুন বিনিয়োগ আকৃষ্ট করতে পারবেন? থ্যাংক ইউ।
আপনাকে অনেক ধন্যবাদ। আপনার আমাকে আমি জবাব দেব, এবং যদি বাকি কিছু থাকে আমি মনে করি যে সেটাকে কমপ্লিমেন্ট করবেন। আমাদের এনবিআর চেয়ারম্যান সাহেব আছেন, তিনি আরো বুঝিয়ে বলতে পারবেন। তো আমি যেটুকু বুঝি, আমরা যে কাজটি করেছি এবছর, সেটি হলো আমরা লক্ষ্য রেখেছি যে আইনটিকে আমরা সহজ করব। আমাদের এই রেভিনিউ অঞ্চলে আমরা ম্যানেজমেন্ট রেভিনিউর জন্য কালেকশন থেকে শুরু করে টার্গেটিং কালেকশন, দেন আমাদের সম্পদ বাড়ানো, এগুলো আমাদের পরিকল্পনার একটা অংশ। আমরা মনে প্রাণে বিশ্বাস করি যদি আমরা আইনটিকে সহজ করতে পারি, যারা ট্যাক্স পেয়ার সত্যিকারভাবে যারা ট্যাক্স পেমেন্ট করা উচিত তাদেরকে যদি আমরা প্রপারলি টার্গেট করতে পারি, তাদেরকে যদি আমরা আমাদের এই এগিয়ে যাওয়ার যাত্রা যদি সম্পৃক্ত করতে পারি, তাহলে আমাদের রেভিনিউ জেনারেশন অনেক বেশি হবে। রেভিনিউ জেনারেশন বাড়াতে হলে আপনার পৃথিবীতে অনেক দেশ চেষ্টা করেছিল, এবং আমেরিকাও কোনো এক সময় 65% ট্যাক্সের পরিমাণ ছিল, কিন্তু সেটা আজকে নেই। সবাই চেষ্টা করেছে রেট বেশি রেখে ট্যাক্স বেশি আদায় করতে পারে কিনা। আমরা 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 মনে রাখি, মনে করি যে যদি আমরা রেভিনিউ যদি আস্তে আস্তে কমাই, রেটটা যদি কমাই, হারটা কমাই, তাহলে ইন্ডিয়ান কেস আমাদের কালেকশনটা বাড়বে। আমরা কিন্তু এই যে কমালাম, আমাদের বড় উদ্দেশ্য হচ্ছে এর পিছনে আমাদের ইভেন্চুয়ালি আমরা বিশ্বাস করি যে উইল বি উইনার। আমরা একটা উইন উইন সিচুয়েশন থেকে এই কাজটি করার চেষ্টা করছি। এই জন্য রেট কমানো হয়েছে আমাদের আরো বেশি কালেকশনের জন্য। আপনার দ্বিতীয় প্রশ্ন ছিল একই প্রশ্ন। আমার মনে হয় আমরা আপনার প্রশ্ন দুটোর এই জবাব এখানে বলবো। ব্যবসায়ী যারা বলছেন যে ব্যবসায়ী বান্ধব করা, ব্যবসায়ী বান্ধব রাখা, ব্যবসায় শব্দটি ফ্লেক্সিবল টার্ম। আমরা এখানে এটাকে ফিক্সড করে কোথাও রাখা যাবে না। প্রত্যেক সময় মানুষের চাহিদা পরিবর্তন হয়। চাহিদা পরিবর্তন হলে ব্যবসায়ীদেরও চিন্তা চেতনা পরিবর্তন আসে, তাদের সামনের দিকে টার্গেট এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সেখানেও পরিবর্তন আসে। সুতরাং এটা কখনো ফিক্সড রাখা যাবে না। ইট গট টু বি ফ্লেক্সিবল। আমাদের সিচুয়েশন কি ডিমান্ড করে, সারা বিশ্ব কি করছে। এখন আজকে যদি উন্নত বিশ্ব যদি তারা যদি পিছিয়ে পড়ে, তাহলে আমরা কিন্তু এগোতে পারবো না, কারণ উন্নত বিশ্বের সাথে আমরা সম্পৃক্ত। আজকে মার্কেট ইকোনমি, এই মুক্তবাজার অর্থনীতি, এটাই আমাদের শেখায় যে আমরা একে অপরের সাথে সম্পৃক্ত। আমরা এই সম্পৃক্ততার কারণেই আমরা সবাইকে নিয়েই আমরা চিন্তা করি। উন্নত বিশ্ব এগুলি তারা আমাদের আরো আমাদের সমর্থনটা আরো বাড়বে, এগিয়ে যাওয়াটা আমাদের জন্য আরো মসৃণ হবে। বিশেষ থ্যাংক ইউ। মাননীয় মন্ত্রী, আমার মনে হয় আরেকটা প্রশ্ন ছিল। সেই প্রশ্নটি হলো যে শুধু ফিসকাল মেজারে আমাদের শিল্পায়ন এবং বিনিয়োগ বাড়বে কিনা, ওইটুকু বোধহয় কভার করা হয় নাই। এটা একটা ভালো প্রশ্ন। আমাদের থ্যাংক ইউ স্যার। ওকে, এখন আমাদের ফিসকাল মেজারটা আমরা এফেক্টিভলি ট্রাই করতে পারি নাই, এটা আমরা আনফরচুনেট। আমাদের শুরু থেকে এ পর্যন্ত আমরা শুধু মনিটারি পলিসি সাপোর্ট দিয়ে আমরা এ পর্যন্ত আমাদের অর্থনীতিকে এগিয়ে নিয়ে আসছি। আমরা বিশ্বাস করি যে আমাদের ফিসকাল যে স্ট্যান্সটা আছে, সেটাও যদি আমরা কাজে লাগাতে পারি, আমাদের কাজে লাগবে। এখন এইবারে বাজেটে এটার রিফ্লেকশন আমরা দেখতে পাবেন। কোথাও বাড়ানো হয়নি, শুধু ছাড় দিয়ে, আমরা মনে করি যে ছাড় দিলেই, কারণ গভর্নমেন্টের তো অবজেক্টিভ শুধুমাত্র একটা অবজেক্টিভ না যে আমাদের রেভিনিউ জেনারেট করতে হবে, রেভিনিউ জেনারেশন আমরা করবো। রেভিনিউ জেনারেশন পাশাপাশি গভর্নমেন্টের আরো অন্যান্য চিন্তা থাকে, অন্যান্য অবজেক্টিভস থাকে। এবার একটি হচ্ছে কর্মসংস্থান সৃষ্টি করা। যদি কর্মসংস্থান আমরা সৃষ্টি করতে না পারলাম, কর্মসংস্থান সৃষ্টি কেই করবে? গভর্নমেন্ট তো করতে পারবে না, গভর্নমেন্টের একটা লিমিটেশন আছে। প্রাইভেট সেক্টরকেই কর্মসংস্থানের ব্যবস্থাটাই নিতে হবে, এবং সেই জন্য প্রাইভেট সেক্টরকেই আমাদের এই পুরো ইকোনমিক সিস্টেমের একদম ড্রাইভিং সিটে বসাতে হবে, তাদের বসতে হবে
আমাদের তাদের সাহায্য করতে হবে বসানোর জন্য, এবং তারা এগিয়ে নিয়ে যাবে আমাদের অর্থনীতি। আমি মনে করি যে ফিসক্যাল স্ট্যান্স এটা ইজ এ রেসপন্সিবিলিটি, এবং এটা অনেক ভালোভাবে এফেক্টিভলি আমাদেরকে সাহায্য করতে পারে। থ্যাংক ইউ। এবারে প্রশ্ন করুন দৌলত আক্তার মালা, দ্য ফিনান্সিয়াল এক্সপ্রেস। আসসালামু আলাইকুম। আমার মাননীয় মন্ত্রী, আমার দুটো প্রশ্ন আছে ছোট। একটা হচ্ছে কালো টাকার বিষয়ে আপনি কিছুদিন আগে বলেছেন যে যতদিন কালো টাকা থাকবে ততদিন কালো টাকা বিনিয়োগের সুযোগ থাকবে। তো সেক্ষেত্রে আসলে আপনি বাজেট বক্তৃতায় কিছু বলেননি, এই বিষয়টা যদি একটু স্পষ্ট করেন, নাম্বার 1। আর নাম্বার 2 হচ্ছে কিছুদিন আপনি একটু আগে বললেন যে কর্মসংস্থান বৃদ্ধি একটা বড় একটা বিষয় বাজেটের, এবং আমরা জানি যে কোভিড সিচুয়েশনে প্রচুর লোক চাকরি হারিয়েছে এবং শিক্ষিত বেকারের সংখ্যা আস্তে আস্তে বেড়ে যাচ্ছে। তো সেক্ষেত্রে বাজেটে আসলে সুনির্দিষ্ট কর্মসংস্থান বৃদ্ধির জন্য আপনার কি নির্দেশনা আছে, এটা যদি একটু স্পষ্ট করে বলতেন। ধন্যবাদ। সুনির্দিষ্ট ব্যবস্থা আছে বাজেট ইজ ওয়াইড ওপেন। পুরোটাই হচ্ছে ব্যবসা বান্ধব হলে আমি মনে করি যে ব্যবসায়ীরা সেই সুযোগ নেবে, এবং ব্যবসায়ীরা সুযোগ নেওয়া মানে হচ্ছে উৎপাদনে যাওয়া। উৎপাদনে গেলে সেই উৎপাদনটি ঘটাবে আমাদের দেশের জনগোষ্ঠী। তাদেরকে যদি কোনো কর্মসংস্থান সৃষ্টি না করেন তাহলে কিভাবে এগুলা তারা রান করবে? সেই জন্য আমরা মনে করি ব্যবসায়ীরাই এই কাজটি করবেন। এই জন্য ব্যবসায়ীদেরকে আমরা আরো অনেক বেশি সুযোগ, আমরা কমিটেড। আমরা এখন যে এই যে আমাদের ট্যাগ লাইনটা আমরা বলছি, এখন ট্যাগটা ইউজ করতে চাই, মেড ইন বাংলাদেশ। আমি আমাদের এনবিআর চেয়ারম্যান সাহেবকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাবো। তিনি আমার মনে হয় একদম সময় উপযোগী তিনি এই ট্যাগ লাইনটি ইউজ করতে যাচ্ছেন। সেটা হচ্ছে আমরা আমাদের দেশীয় প্রোডাক্ট যেগুলো আছে, যেগুলো যেখানে সক্ষমতা আছে, সম্ভাবনা আছে, এই সম্ভাবনাগুলোকে আমরা কাজে লাগাবার জন্য আমরা প্রস্তুত। আপনি এখন এইবারেই যা আপনি পেয়েছেন বাজেটে, এটাই যে এখানে থাকবে সেটা না। আমরা কিছুটা আমরা ফ্লেক্সিবল থাকবো, আমরা আরো পরিবর্তন করবো, তবে কখনো বাড়াবো না। আমরা সবসময় রেটটি কমাবো, ট্যাক্স বলেন, ভ্যাট বলেন, মূসক বলেন, এই সমস্ত কিছুই আমরা এগুলা কমাবো উইথ এন অবজেক্টিভটা হচ্ছে আমাদের রেভিনিউ জেনারেশনটাকে ম্যাক্সিমাইজ করা। এটা মনে রাখতে হবে। আর আপনি একটি কথা বলছেন কালো টাকা নিয়ে আমি কথা বলছি, আমি কালো টাকা নিয়ে কখনো কথা বলি নাই। আমাদের বাজেটে আমাদের আমরা যে প্রভিশনটি রেখেছিলাম সেটি হলো অপ্রদর্শিত আয় এবং কালো টাকার মধ্যে যে গালফ অফ ডিফারেন্স। কালো টাকা দুর্নীতির মাধ্যমে এটা সৃষ্টি হয়, আর অপ্রদর্শিত টাকাটা মোস্টলি আমাদের সিস্টেম লস বলতে পারেন, সিস্টেমের কারণে সেটা সৃষ্টি হয়। যে আমরা এখন ট্যাক্স রেট করে রাখলাম 50%, 55%, 60%। এখানে অনেক অন্যায় করা হয়েছে দেশের মানুষের, বিশেষ করে ব্যবসায়ীদের উপরে। আমি আপনাকে বলবো, এখানে কোন এক সময় ছিল সুপার ইনকাম ট্যাক্স। যারা বেশি ইনকাম করবে তাদেরকে আরো বেশি ট্যাক্স দিতে হবে, অথচ উল্টাটা হওয়া হচ্ছিল। যারা সীমিত সম্পদকে এক্সপ্লয়েট করে ম্যাক্সিমাম রেভিনিউ জেনারেট করবে, ম্যাক্সিমাম আয় করবে, তাদেরকে আরো বেশি সুযোগ সৃষ্টি করে দেওয়া দরকার ছিল। সেটা না, যারা বেশি আয় করে তাদেরকে আরো বেশি ট্যাক্স দিতে হবে, সেটা কখনো হওয়া উচিত না। সেই জন্য আমরা এই বিষয়গুলো আমরা দেখে যতটা সম্ভব হয়েছে আমরা এই বছর এই বাজেটে একদম খোলামেলা আমরা কিন্তু আমার কাজ, এই যেখানে আমাদের নীতিগত যেখানে অসুবিধা ছিল সেগুলোকে আমরা সুন্দর করে, সহজ করে, আরো সার্বজনীন করার জন্য আমরা চেষ্টা করেছি। ধন্যবাদ। এবারে প্রশ্ন করুন রিমন রহমান, যমুনা টিভি। একটু আসসালামু আলাইকুম স্যার, আমার নাম হচ্ছে রিমন রহমান, আমি যমুনা টেলিভিশনে স্যার কাজ করি। স্যার, আপনি গতকাল যে বাজেটে দিয়েছেন তার জন্য অনেক ধন্যবাদ জানাচ্ছি আপনাকে।
স্যার স্বাস্থ্য খাত নিয়ে স্যার একটা প্রশ্ন ছিল, সেটি হচ্ছে স্যার আপনি স্বাস্থ্য খাতের বরাদ্দ এবার বাড়িয়েছেন। আমরা যেটা মনে করি সেটি হচ্ছে যে স্বাস্থ্য খাত যদি সবল না হয় বা মানুষকে যদি টিকার আওতায় না নিয়ে আসা যায়, তাহলে আপনি যে ধরনের পরিকল্পনা করেছেন তা বাস্তবায়ন করা সম্ভব না। অর্থাৎ কর্মসংস্থান নিশ্চিত করার জন্য স্বাস্থ্য খাতের সক্ষমতা বাড়ানো খুবই জরুরি। সেক্ষেত্রে টিকা নিশ্চিত করতে হবে আগে, তা না হলে মানুষ বাইরে বের হতে পারবে না, মানুষ কাজ করতে পারবে না। সেক্ষেত্রে স্যার আমরা চলতি অর্থ বছরের যে বাজেটটি দেখলাম সেখানে স্যার স্বাস্থ্য খাতের যে এটিপির বাস্তবায়ন সেটা খুবই কম, এবং বিভিন্ন কেনাকাটায় দুর্নীতি, পাশাপাশি বিভিন্ন অভিযোগ উঠেছে। আগামী অর্থ বছরের জন্য আপনি বড় একটি বরাদ্দ রেখেছেন, থোক বরাদ্দ রেখেছেন, পাশাপাশি বিভিন্ন পরিকল্পনার কথা বলেছেন, কিন্তু আপনি কি মনে করেন যে এই স্বাস্থ্য ব্যবস্থা বা কাঠামোগত পরিবর্তন ছাড়া আমাদের এই স্বাস্থ্য খাত সবল হবে বা আমাদের যে সুরক্ষা নিশ্চিত করা প্রয়োজন সেটি নিশ্চিত হবে? ধন্যবাদ স্যার। আপনাকে ধন্যবাদ, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনি ঠিকই বলেছেন, স্বাস্থ্য খাত এটা এখন আমাদের plays a pivotal role in the entire economic system right at the moment. সুতরাং এটাকে আমাদের ম্যানেজ করতে হবে effectively, efficiently and comprehensively। এটা আমি একমত। আমি সব প্রশ্নের জবাব আমি দেব না, কিছু কিছু প্রশ্নের জবাব আমাকে সাহায্য করার জন্য আমার যে টিম আছে, ভেরি স্ট্রং টিম। আমি বিশ্বাস করি আমাদের এই টিম আমাদের চাইতে সংখ্যায় বেশি। আমি আমাদের সিনিয়র সচিব অর্থ বিভাগ, আমি তাকে বলবো, তিনি ভালো জানেন এই বিষয়টি, যেহেতু স্বাস্থ্যমন্ত্রী মহোদয় এখানে নাই, স্বাস্থ্য সচিব মহোদয় থাকলে তিনিও আমাদেরকে সাহায্য করতে পারেন। আমি সিনিয়র সচিব অর্থ বিভাগ তাকে অনুরোধ করবো আপনাকে আপনার প্রশ্নের জবাব দেওয়ার জন্য। স্যার ধন্যবাদ স্যার। যে প্রশ্ন করা হয়েছে স্যার, এটা দুটা বিষয়, একটা হলো বরাদ্দ। আমরা স্যার এই বছর যে স্বাস্থ্য বিভাগে যে বরাদ্দ, সেটা স্যার গত অর্থ বছরে যে বরাদ্দ ছিল তার থেকে 13.3% বেশি বরাদ্দ করা হয়েছে। আমাদের স্যার বাজেটে কিন্তু বরাদ্দ পেয়েছে ওভারঅল বাজেটে 6.3, অর্থাৎ বাজেটে যা যে বরাদ্দের বৃদ্ধির হার, স্বাস্থ্য খাতে তার বরাদ্দের বৃদ্ধির হার দ্বিগুণেরও বেশি। এখানে সব বরাদ্দ নিয়ে কোনো সমস্যা নাই। দ্বিতীয় হলো স্যার ভ্যাকসিন কেনার জন্য যে টাকা, আমরা আপনি 1 বছরের জন্য যে ভ্যাকসিন আমরা প্রয়োগ করতে পারবো তার চেয়েও বেশি টাকা স্যার বাজেটে রাখা হয়েছে, 14,200 কোটি টাকা সব মিলে। এবং যদি প্রয়োজন হয় আমরা অন্য খাত থেকেও টাকা এখানে সরবরাহ করতে পারবো। এখন স্বাস্থ্য খাতের স্যার একটা সমস্যা নিয়ে কথা বলা হয়েছে যে এখানে যে বরাদ্দ দেওয়া হয় তার একটা অংশ ব্যবহার করা যায় না বা অব্যয়িত থেকে যাচ্ছে। এখানে স্যার দুটা সমস্যা আমরা চিহ্নিত করতে পেরেছি স্যার। প্রথম হলো যে স্বাস্থ্য খাতে যারা এই ব্যয়ের সাথে জড়িত তা সেখানে একটা সমস্যা, আর স্বাস্থ্য খাতের যে ডিমান্ড এবং সাপ্লাই, আমাদের যে যন্ত্রপাতি বা এমএসআর, তার মধ্যে একটা মিসম্যাচ। তো আমরা স্যার একটা দুইটা কাজে আমরা স্যার আগামী অর্থ বছরে অ্যাড্রেস করব। আমরা ইতিমধ্যে কথা বলেছি স্বাস্থ্য মন্ত্রণালয়ের সাথে, বিশেষ করে যে স্বাস্থ্য খাতে যে কেনাকাটা হয় এটা অনেকটা সাপ্লাই সাইড ড্রিভেন। তো আমরা যেটা করবো আগামী অর্থ বছরে, আমরা এটাকে ডিমান্ড সাইডে নিয়ে আসার চেষ্টা করছি। একটা আমাদের স্যার অ্যাসেসমেন্ট করা হবে যে আমাদের এই মুহূর্তে সারা দেশে যে সরকারি হসপিটালগুলো আছে সেখানে স্বাস্থ্য সেবার জন্য যে সমস্ত যন্ত্রপাতি দরকার সেগুলোর কি অবস্থা এবং গ্যাপ কোথায় আছে। তো আমরা যদি এটা করতে পারি তারপরে স্যার তাহলে আমরা ডিমান্ড সাইড থেকে একটা কেনা পরিকল্পনা হবে, এটা 1 নম্বর। আর দ্বিতীয় হলো স্যার স্বাস্থ্যর সাথে সম্পর্কিত যে প্রকল্পগুলো আছে, এই প্রকল্পে যারা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন তাদের স্যার এই প্রকল্প ব্যবস্থাপনা এবং ক্রয়ের ব্যাপারে স্যার একটু এক্সপিরিয়েন্সের ঘাটতি আছে। তো আমরা আগামী অর্থ বছর একটা ক্র্যাশ প্রোগ্রাম নিয়ে তাদের ট্রেনিং এর ব্যবস্থা করা হবে, সো দ্যাট তাদের এই প্রকল্প ব্যবস্থাপনা বিশেষ করে কেনাকাটার জন্য তারা ভালো করতে পারেন সেই দিকটা দেখা হবে। এই দুটো বিষয় স্যার আমরা আগামী অর্থ বছরের শুরুতে অ্যাড্রেস করব, যেন তাদের যে বরাদ্দ তার পুরোটা তারা ব্যবহার করতে পারে এবং স্বাস্থ্য খাত নিয়ে যে সমস্ত কথাবার্তা বলা হয় সেটা থেকে যেন আমরা বেরিয়ে আসতে পারি। ধন্যবাদ স্যার। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। মাননীয় অর্থমন্ত্রী, আমি একটু যোগ করতে চাই। স্বাস্থ্যমন্ত্রী নেই, আমাদের অর্থ সচিব রূপকার খুব সুন্দরভাবে তুলে ধরেছেন, কিছুই বাকি নেই। তারপরও আমি একটু জোর দিতে চাই যে করোনা ভ্যাকসিন, করোনার সংক্রমণ শুরু হওয়ার পর থেকে এবং এর যে অভিজ্ঞতা অর্থনীতির উপরে, খাদ্য নিরাপত্তার উপরে
এবং আমাদের জীবনের উপরে। এই জীবনটা আমাদের সর্বোচ্চ গুরুত্ব। বারবার মাননীয় প্রধানমন্ত্রী জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়ে বিভিন্ন ফোরামে বলেছে যে জীবন এবং জীবিকার মধ্যে আমরা একটা সমন্বয় করছি। যদি আমরা জীবিকার বিষয়টা না দেখি তাহলে দেখা যাবে তাতেও মানুষ মারা যাবে, মানুষরা অনেক ক্ষতিগ্রস্ত হবে। এই প্রেক্ষিতে বারবার একটা কথা অর্থ মন্ত্রণালয় থেকে আপনি বলেছেন যে এই করোনা মোকাবেলা করার জন্য অর্থের কোনো সমস্যা হবে না, বরাদ্দ কোনো বিষয় না। যখনই দরকার হবে, দরকার হলে অন্য যে কোনো এক কৃষি বাদ দিয়ে আর স্বাস্থ্য বাদ দিয়ে যে কোনো খাত থেকে টাকা এখানে এনে এটিকে দেওয়া যাবে। আর অর্থনৈতিকভাবে তো বাংলাদেশ এখন একটা সক্ষমতা এবং একটা ভাইব্রেন্ট ইকোনমি। আমাদের ফরেন এক্সচেঞ্জের কোনো ঘাটতি নেই, বরং এটা অনেক বেশি রয়েছে। এমনি অর্থের এমন কোনো সমস্যা নাই। বৈদেশিক ঋণও আমরা ঠিকভাবে পরিশোধ করছি, সেখানেও আমরা কোথাও পিছিয়ে নাই, আমরা কোথাও, বা আমরা ডিফল্টার নাই আমরা কোথাও। কাজেই এই করোনা ভাইরাস সারা পৃথিবীর এটি একটি সমস্যা, সারা মানব জাতি সংকটে, একটা আতঙ্কের মধ্যে। অর্থনীতি মন্দার মুখে যে কোনো সময় পড়তে পারে, খাদ্য সংকট হতে পারে, দুর্ভিক্ষ হতে পারে, যদি করোনা পরিস্থিতি আবার ভয়াবহ হয় আর খারাপের দিকে যায়। আমরা তো আশা করছি এটা ভালোর দিকে যাবে। কাজে আমি এটাই বলতে চাই, এই কথাটা আমি দেখছি সকল মিডিয়াতে, স্বাস্থ্য খাতে বরাদ্দ কম, স্বাস্থ্য খাতে এটাকে সেইভাবে অ্যাড্রেস করা হয় নাই। আমি সকল পত্রিকা পড়েছি, এই জন্য আমি ফ্লোরটা নিয়ে এটা বললাম। এটা মাননীয় প্রধানমন্ত্রী এবং সরকারের সর্বোচ্চ একটা গুরুত্বপূর্ণ দিক, এবং সারা পৃথিবীতেই যেভাবে এটা মোকাবেলা করছে, আমি মনে করি এই সরকার সেইভাবেই এটি মোকাবেলা করবে। অর্থ কোনো সমস্যা এখানে হবে না। ব্যবস্থাপনার ব্যাপারটা আমাদের অর্থ সচিব বলেছেন, সে ব্যাপারেও আমরা সকল মন্ত্রণালয় থেকে কালেক্টিভ, পার্লামেন্টারি সিস্টেমে গভর্নমেন্ট হলো কালেকটিভ রেসপন্সিবিলিটি। আমি কৃষি মন্ত্রী হলো, স্বাস্থ্য মন্ত্রণালয় আমার দায়িত্ব আছে, অন্য মন্ত্রণালয় আমার দায়িত্ব, সবাই মিলেই এবং সারা জাতিকে নিয়েই আমরা এটা মোকাবেলা করব। মাননীয় অর্থমন্ত্রী, আপনাকে ধন্যবাদ আমাকে সুযোগ দেওয়ার জন্য। থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ। জি, এবার নেক্সট প্রশ্ন করুন গোলাম মওলা, বিডি নিউজ গোলাম মওলা। প্রশ্ন করুন মানিক মুনতাসির, বাংলাদেশ প্রতিদিন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। স্যার, হ্যাঁ স্যার, আমি মানিক মুনতাসির, বাংলাদেশ প্রতিদিনের। আমার স্যার ছোট্ট দুইটা প্রশ্ন। আপনি এই করোনা পরিস্থিতিতে সারা বিশ্বের যে অবস্থা এবং আমাদেরও তাই অবস্থা, এখানে আপনি 7.2% জিডিপি প্রবৃদ্ধির যে লক্ষ্যমাত্রা, এটা কতটা বাস্তবোচিত বলে আপনি মনে করেন? এটা অর্জনে আমরা কতটা সক্ষম? এটা একটা স্যার। আর দ্বিতীয়ত হচ্ছে স্যার, আমাদের বাজেট ঘাটতি আপনি জানেন এবার ইতিহাসের রেকর্ড যে আমরা প্রথমবারের মতো 6.2% আপনি টার্গেট করেছেন। এই অবস্থায় আপনি রেভিনিউ কালেকশন এবং বাজেট ঘাটতির মাঝখানের যে আপনার ভারসাম্য, এটা আপনি কিভাবে করবেন এই সম্পর্কে যদি একটা ব্যাখ্যা দিতেন স্যার। থ্যাংক ইউ স্যার। ঠিক আছে, থ্যাংক ইউ। আপনার প্রথম প্রশ্ন হচ্ছে জিডিপিতে প্রবৃদ্ধি 7.2 কিভাবে অর্জিত হবে। 7.2 অর্জিত হবে, আমরা অতীতে যখন যা বলেছি আমরা কিন্তু অর্জন করেছি। আমাদের অর্জন করার জন্য যে সমস্ত প্ল্যাটফর্ম দরকার, আমাদের সেই সমস্ত প্ল্যাটফর্ম গুলো খুব স্ট্রং। আমাদের এই খারাপ অবস্থার মাঝেও যখন সারা বিশ্ব নিচের দিকে যাচ্ছে, আমরা কিন্তু নিচের দিকে যাইনি। আমাদের এই মুহূর্তে আমাদের সামষ্টিক অর্থনীতির প্রতিটি গতিধারা, প্রত্যেকটা স্তরে আমরা কিন্তু অগ্রসরমান এবং আমরা উপরের দিকে যাচ্ছি। আজকে আপনারা একটু আগে বললেন যে আমরা কিভাবে করব। আমাদের এখন আমরা বাজেট ডেফিসিট ফাইন্যান্সিং এখন সারা বিশ্বে করার জন্য এটা আমাদের সবাই বলছে। ইউনাইটেড নেশনসও সব দেশের প্রতি, দেশের যারা কর্ণধার যারা আছেন তাদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রত্যেক দেশ যেন এক্সপানশনারি মনিটারি পলিসি পার্সু করে, কন্ট্রাকশনারি মনিটারি পলিসি পার্সু করতে বলা হয় নাই, নিষেধ করা হয়েছে। এবং সেই জন্যই আমরা দেখতে পাচ্ছেন যে $13 ট্রিলিয়ন অলরেডি আমাদের স্টিমুলাস প্যাকেজ বিভিন্ন দেশ তারা কিন্তু দিয়ে জনগণের সাথে, তাদের দেশের জনগণের সাথে সম্পৃক্ত আছে। আমাদের যে অবস্থা সারা এশিয়াতে নয় এবং পৃথিবীতে আলোচনার বিষয়,
কারণ আমরা এটা মানে না মানে এটা আমাদের ব্যাপার। আমি বলছি যে আমাদের যে ডেট টু জিডিপি, আপনার ঋণ বেশি কি কত কম সেটা কিন্তু নির্ধারণ হবে আপনার যখন জিডিপির সাথে এটাকে কম্পেয়ার করেন। আমাদের ডেট টু জিডিপি এখনো 40-এর নিচে, অনেক নিচে। কিন্তু আর অন্যান্য দেশ যেগুলো আছে কারো এই সুযোগ নাই। ইভেন চায়না নিয়ার অ্যাবাউট 100% তাদের ডেট টু জিডিপি, ভারত একই অবস্থা। তাহলে আমাদের এই যে ডেফিসিট যেটা আছে, ডেফিসিটটা এই ডেফিসিট আমাদের, এটা আমরা অবশ্যই বহন করতে পারবো। আমি ছোট্ট করে আপনাকে বলি 30/19 আপনাকে নাম ঠিকানা বলছি, নাম ঠিকানা হলো 30/19। সেই দিন আমাদের ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ ছিল $32.7 বিলিয়ন। 30/19। এখন 30/20 এটা 32.7 থেকে 36 চলে আসলো। এক বছরের মাঝে $4 বিলিয়ন আমাদের ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ বাড়লো। এরপরে 6 মাসের মাঝে ডিসেম্বর 31 এখানে এটা দাঁড়ালো $43.1 বিলিয়ন। এরপরে এই কালকে বাজেট দিলাম, কালকে ছিল $45.1 বিলিয়ন। 32 থেকে $45 বিলিয়ন। সময় কয়দিন? বছরও গোনা লাগবে না, সবাই গুনলে আপনি পাবেন। এই অল্প সময়ের মাঝে আমাদের $45 বিলিয়ন আমাদের ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ। আমরা উই আর ক্যাপেবল। আমি এই 19 সালের 29 তারিখ সংসদে বক্তৃতা দিয়েছিলাম। আমি বলেছিলাম যে আজকে আমরা ঋণ নিচ্ছি, আপনি একটু আগে বললেন আমরা সেই দিকে আমরা বলছেন। এখন আমি সেদিন বলেছিলাম যে সময় খুব কাছাকাছি এসে গেছে, যে আমরা ঋণ নিব না, ঋণ দিব। আমাদের কিন্তু এখন ঋণ দেওয়ার সময় এসে গেছে, আপনি বিশ্বাস করবেন। যাই হোক, আমি মনে করি যে আপনি আপনার প্রশ্ন জবাব আপনি উত্তর পেয়েছেন। আমাদের পাশের দেশ, তাদেরও জিডিপিতে তাদের ফাইন্যান্সিং করার জন্য 6.8 হলো তাদের বাজেট ডেফিসিট। ভারত এদেরও 6.8%। এখানে যদি এখান থেকে টাকা নিয়ে যদি আমরা কাজে লাগাতে পারি, দেশের মানুষের জীবন জীবিকা রক্ষা করতে পারি, ইস্যু করতে পারি, এবং এগুলা যদি আমরা প্রপারলি ডেলিভার করতে পারি, তাহলে আমি মনে করি যে এটা সবচেয়ে উত্তম ব্যবস্থা। আর আমরা এটা লম্বা সময় লাগবে না, কারণ আমরা এটা অবশ্যই আমরা আস্তে আস্তে কমিয়ে নিয়ে আসবো। বলেন, নেক্সট প্রশ্ন। এবার প্রশ্ন করুন মামুন আব্দুল্লাহ, দেশ রূপান্তর মামুন আব্দুল্লাহ। প্রশ্ন করুন শাহিন, বণিক বার্তা। মাননীয় অর্থমন্ত্রী, আসসালামু আলাইকুম। অভিনন্দন আপনাকে দেশের ইতিহাসে 50তম বাজেট প্রদানের জন্য, যখন কিনা স্বাধীনতা সুবর্ণ জয়ন্তী এবং মুজিব শতবর্ষ হচ্ছে। এই ঐতিহাসিক মুহূর্তে আপনি বাজেট দিতে পেরেছেন, এই জন্য আপনাকে অভিনন্দন। আমার ছোট ছোট দুইটি প্রশ্ন মাননীয় অর্থমন্ত্রী। আপনি আপনার বাজেট বক্তৃতায় নতুন দরিদ্রকে কতটুকু স্থান দিতে পেরেছেন? আপনার বাজেট যে সামাজিক নিরাপত্তা কর্মসূচিগুলো নেওয়া প্রস্তাবনা করেছেন, নতুন দরিদ্রদেরকে সেখানে অন্তর্ভুক্ত করার বিষয়ে সুনির্দিষ্ট কতটুকু নির্দেশনা আপনার রয়েছে আপনি মনে করেন? আর ছোট্ট ছোট্ট দুটি বিষয়ে আপনাকে অবহিতকরণের জন্য বলছি যে কৃষির উৎপাদনের জন্য আপনার বেশ কিছু নির্দেশনা আছে। কৃষি বলতে আমি সামগ্রিক কৃষি বলছি, শস্য, মৎস্য, প্রাণী। সেখানে আমরা একটি এনবিআর এর বিষয় দেখেছি যে মাংস আমদানিতে শুল্ক আরোপ করা হয়েছে, কিন্তু আমরা যতদূর জানি যে একটি দেশ থেকে মাংস আমদানিতে এসআরওর মাধ্যমে নিষেধাজ্ঞা আছে, ফলে সেই উঠিয়ে দেওয়া আছে নিষেধাজ্ঞাটি। ফলে এই আপনি যে পদক্ষেপটি নিয়েছেন সেটি হয়তোবা শতভাগ বাস্তবায়ন নাও করা সম্ভব হতে পারে। এই একটি বিষয়। আরেকটি বিষয় হলো যে আবার পরে করেন একটু কাইন্ডলি। আমার মনে এগুলো আপনি এখানে প্রশ্ন এসে গেছে 3টা। আপনি কৃষির উপরে বলেছেন, তারপরে আপনার আবার এনবিআর রিলেটেড কিছু কথা বলছেন,
আমার মনে হয় প্রথম আমরা এনবিআর শুনি, এনবিআর থেকে শুনি, তারপর আমরা কৃষি মন্ত্রণালয় আছেন এখানে, মাননীয় কৃষিমন্ত্রী আমাদেরকে বাকিটা জমা দিবেন, এরপর আমরা আবার পরে প্রশ্ন করতে পারবেন, তাড়াহুড়া নাই। এনবিআর চেয়ারম্যান সাহেব, আপনি মেহরবানি করে আপনি আপনার রিলেটেড টু এনবিআর যেটুকু আছে আপনি কাইন্ডলি একটু জবাব দিন। স্যার, স্যার ওনার প্রশ্নটা ঠিক পুরাটা এনবিআর সম্পর্কিত নয়। ওনার প্রশ্ন ছিল যে মাংস আমদানির উপরে আমরা যে ট্যারিফ বাড়িয়েছি সেটা মাংস ইম্পোর্টকে কতটুকু বাধাগ্রস্ত করতে পারবে, কারণ ইম্পোর্টের পারমিশন দেওয়া আছে। যদি ইম্পোর্টের পারমিশন দেওয়া থাকে তাহলে শুধু ট্যারিফ বাড়িয়ে ইম্পোর্টকে ঠেকানো যাবে কিনা। তো এটা তো এনবিআর আমাদের তরফ থেকে আমরা প্রচেষ্টা নিয়েছি যে ইম্পোর্ট যাতে নিরুৎসাহিত হয় সেই জন্য আমরা ট্যারিফ বাড়িয়েছি। কিন্তু ইম্পোর্ট যদি আরও স্কুইজ করতে হয়, আরও যদি কমিয়ে আনতে হয়, আরও যদি বন্ধ করতে হয় বা রেস্ট্রিক্টেড করতে হয়, তাহলে সেটা বাণিজ্য মন্ত্রণালয় সেটা ব্যবস্থা নিতে পারে। স্যার আমাদের তরফ থেকে আমাদের যেটুকু করা ছিল দেশীয় মাংসের উৎপাদন বৃদ্ধির জন্য ইম্পোর্টের উপরে একটি ব্যারিয়ার আনা, সেটি আমরা করেছি। স্যার আমার মনে হয় সাইদ সাহেব আপনি আমাদের তরফ থেকে যে প্রশ্নটা জবাব পেয়েছেন। ধন্যবাদ স্যার। কৃষিমন্ত্রী মহোদয়কে আমি মাননীয় অর্থমন্ত্রী, আসলে এই প্রশ্নটার উত্তর এনবিআর এর চেয়ারম্যান দিয়েছেন। আমি আপনাকে এবং যারা বাজেট প্রণয়নের সাথে জড়িত ছিলেন প্রত্যক্ষভাবে, আমরাও ছিলাম, অভিনন্দন জানাই যে দেশীয় উৎপাদনকে, দেশীয় এন্টারপ্রেনার্স যারা উদ্যোক্তা তাদেরকে উৎসাহিত করার জন্য শুধু মাংস না, কৃষি ক্ষেত্রে না, কৃষির বিভিন্ন পণ্য যেগুলো আমরা বিদেশ থেকে আমদানি করব, কাঁচামাল, সেগুলোর ট্যাক্স কমিয়েছে। আবার বিদেশ থেকে যেগুলো আসে সেগুলোর উপরে ট্যাক্স বাড়িয়েছে। এটা একটা খুবই ভালো সিদ্ধান্ত। এটা হলো গভর্নমেন্টের পলিসি। এটা একটা দিবে যে ভবিষ্যতে আর বিদেশ থেকে বেশি মাংস আমদানি করা যাবে। আস্তে আস্তে গভর্নমেন্ট এটা বন্ধ করে স্থানীয়ভাবে উৎপাদন করবে এবং সেটা সম্ভব সেই প্রযুক্তিগত দিক থেকে। এবং আমাদের যে বিনিয়োগ ইতিমধ্যেই হয়েছে, পোল্ট্রি ফার্ম, তারপরে দুগ্ধ খামার, মৎস্য খামার, এগুলোতে পুষ্টি জাতীয় খাবার তৈরি করার জন্য আমাদের অনেক বড় সক্ষমতা রয়েছে। যদি আমাদের পুরা সক্ষমতা পোল্ট্রি ফার্মে ব্যবহার করা হয় তাহলে এটা লোকাল মার্কেটে ডোমেস্টিক মাঝে কনজিউম করতে পারে না, এবং যাতে করে পোল্ট্রি ফার্মের ওনাররা অনেক লস করছে এই মুহূর্তে গত 2-3 বছর যাবত। দুগ্ধ খামারও আমরা অনেকটা 20 থেকে 30 লিটার দুধ হয় একটা গাভী প্রযুক্তিগত, এবং গ্রামের মানুষরাই তাদের প্রযুক্তি তারা শিখে গেছে, ব্যবস্থাপনা শিখছে, সেটা তো আমাদের ভালো অবস্থা। কৃষি উৎপাদন ফসল যেগুলো ধান, আলু, শাকসবজি, ফলমূল, সকল পণ্যের উৎপাদন আমরা বৃদ্ধি করতে পেরেছি। এখন সরকারের পলিসি হলো যেগুলোকে আমরা প্রক্রিয়াজাত করে কিভাবে বিদেশে রপ্তানি করতে পারি এবং এগুলা নিরাপদ খাদ্য তৈরি করেও আমরা ফ্রেশ ফুড, ফ্রেশ ভেজিটেবল এগুলো আমরা রপ্তানি করতে পারি। কাজেই এটা বর্তমান সরকারের পলিসি যে আস্তে আস্তে আমরা এই বিদেশ থেকে কোনো খাদ্যই আমাদের আনতে হবে না। ইনশাল্লাহ এই 17 কোটি মানুষের খাদ্য নিরাপত্তা আমরা নিশ্চিত করতে পারবো এবং আস্তে আস্তে আন্তর্জাতিক বাজারে গিয়ে শুধু গার্মেন্টস না, কৃষি প্রক্রিয়াজাত একটা বড় বৈদেশিক মুদ্রা অর্জনের এবং শিল্প সেক্টরকে বাড়ানোর একটা বড় সম্পদ হবে এবং এটিকে আমরা যথাযথভাবে ব্যবহার। ধন্যবাদ মাননীয়। থ্যাংক ইউ স্যার। মাননীয় প্রধানমন্ত্রী আমাদেরকে বারবার বলেন, সবসময় বলে আসছেন তিনি, এবং তিনি অত্যন্ত আশাবাদী যে আমরা এই অঞ্চল থেকে আমরা আমাদের প্রতিবেশী সকল দেশকেই আমরা খাদ্য সরবরাহ করতে পারবো, এবং তিনি আমাদেরকে সেই দিকেই নিয়ে যাচ্ছেন। আমার ডক্টর রাজ্জাক, আমরা ঠিক পথে আছি এবং এই ক্ষেত্রে কৃষি ক্ষেত্রে আমরা এবং কৃষির সাথে সম্পৃক্ত যে সমস্ত অবকাঠামো আমাদের আছে এগুলোকে আরো শক্তিশালী করার জন্য আমাদের দরজা সবসময় অবারিত। অর্থ মন্ত্রণালয়ের দরজা অবারিত, মাননীয় প্রধানমন্ত্রীর দরজা অবারিত। সুতরাং কোনো কারণ নেই আমরা পিছিয়ে থাকার, কারণ আমাদের মানুষ অনেক বেশি সৃজনশীল এবং তারা জানে কিভাবে তৈরি করতে হয় এবং কিভাবে এটাকে ব্যবহার করতে হয়, তা জানে সেটা। তো আমি আপনাকে ধন্যবাদ জানাই, আপনি সুন্দরভাবে আপনার মন্ত্রণালয়ে আমাদেরকে আশা কথা শুনে আমরা আশাবাদী।
জায়গায় আছে। থ্যাংক ইউ। এবার প্রশ্ন করবেন কে? তহিদ বলো। তহিদ নেক্সট কে নাম কল করো। তহিদ কেউ আছে প্রশ্ন করবেন? আছে স্যার, অবশ্যই আছে স্যার। তহিদ কোথায়? কি অবশ্যই আছে। হ্যাঁ তহিদ কোথায় তুমি? সিস্টেমে কোনো বড় সমস্যা? তহিদ তহিদ কোথায় তুমি? এই ফেরদৌস। স্যার এখানে স্যার আমি নাম ডাকি স্যার, এখানে কয়েকজনের প্রশ্ন আছে। ঠিক আছে স্যার। ফয়সাল আতিক সাহেব, বিডি নিউজ 24, ওনাকে আনমিউট করে দেন, ওনাকে প্রশ্ন করতে বলেন। ফয়সাল আতিক। ঠিক আছে। ফয়সাল আতিক আছেন আপনি? হ্যাঁ এটাই করতেছে কে তোমার সেন্ট্রালি? আমাদের দিকে নেই, আমাদের দিকে হয়তো স্যার ওদের এখানে ইলেকট্রিসিটি ফেল করছে স্যার, এই জন্য তহিদ নাই। আমার মানে এখনই অ্যাড হবে স্যার, আমরা একটু 1 মিনিট ওয়েট করি স্যার। ওই তহিদ সেন্ট্রালি স্যার করছে তো, সবাইকে মিউট করে রাখছে, এই জন্য সমস্যা হচ্ছে স্যার। হ্যাঁ আচ্ছা স্যার, এখানে মোস্তফা মাহবুব স্যার, উনি সিনিয়র রিপোর্টার ডিবিসি নিউজ, উনি স্যার 2টা প্রশ্ন করেছে স্যার, আমি একটু পড়ি তাহলে স্যার আপনি অথবা যিনি উত্তর দিবেন স্যার। উনি প্রশ্ন করেছেন, কর্মসংস্থান সৃষ্টির যে উদ্যোগগুলো বাজেটে নেওয়া হয়েছে তা প্রশংসনীয়, তবে করোনায় যারা চাকরি হারালেন তাদের জন্য তাৎক্ষণিক কি সহায়তা আপনি দিলেন? 3 মাস বা 5 মাসের মধ্যে নতুন কর্মসংস্থান সৃষ্টির জন্য কি উদ্যোগ নিয়েছেন? এটা একটা প্রথম প্রশ্ন করেছেন। আর উনি দ্বিতীয় প্রশ্ন করেছেন মোস্তফা মাহমুদ, করমুক্ত আয় সীমা আগের মতোই রেখেছেন, তাহলে করোনার অভিঘাত মোকাবেলায় নিম্ন স্তরে করদাতাদের জন্য আপনার পদক্ষেপ কি? এই 2টা প্রশ্ন আছে স্যার, আপনি মনে হয় স্যার আপনি আলোচনা করতে পারেন। আমার মনে হয় প্রথম অংশটুকু আমরা জবাব দেন, আর দ্বিতীয় অংশটুকু মাননীয় আমাদের চেয়ারম্যান এনবিআর তিনি জবাব দিন। স্যার ঠিক আছে স্যার, আমি প্রথম অংশটা জবাব দিচ্ছি স্যার। সেটা হলো স্যার যে আমাদের এবার যেটা আপনি আগে বলেছেন যে আমাদের এবার যে বাজেট যেটা করা হয়েছে এটা এক্সপেনশনারি ফিসক্যাল পলিসি থেকে করা হয়েছে, যার জন্য আমাদের যে অ্যানুয়াল ডেভেলপমেন্ট প্রোগ্রাম সেটা আমাদের 8-5 প্ল্যানে যেটা লক্ষ্যমাত্রা ছিল তার চেয়েও 22,000 কোটি টাকা বেশি করে করা হয়েছে। অ্যানুয়াল ডেভেলপমেন্ট প্রোগ্রাম করা হয়েছে এই জন্যই যে যেন এইটা বাস্তবায়ন করলে মানুষের চাকরি হবে, কর্মসংস্থানের সৃষ্টি হবে। এটা হলো আমাদের ফিসক্যাল এক্সপেন্ডিচার সাইড থেকে। আরেকটা যেটা করা হয়েছে সেটা হলো ট্যাক্সের দিক থেকে, কর্পোরেট ট্যাক্স কমানো হয়েছে বোথ লিস্টেড নন লিস্টেড 2.5% করে, এবং বিভিন্ন রকম ট্যাক্স মকুফ করা হয়েছে, বিশেষ করে মেড ইন বাংলাদেশ যেটা নতুন করা হয়েছে। এর উদ্দেশ্য হলো নতুন যেন চাকরির সৃষ্টি হয়, মানুষ বেসরকারি সেক্টর বিনিয়োগ করবে, বিনিয়োগ করার ফলে স্যার নতুন চাকরির সৃষ্টি হবে। তো মোটামুটি বিনিয়োগের উদ্দেশ্যেই এই সমস্ত উদ্যোগগুলো নেওয়া হয়েছে, এক্সপেন্ডিচার সাইড থেকেও এবং ট্যাক্স এক্সামশন সাইড, তো 2 সাইড থেকে এটাকে অ্যাড্রেস করার চেষ্টা করা হয়েছে। এবং সুতরাং যারা চাকরি হারিয়েছেন, যদি করোনা পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে চলে আসে তারা অতি দ্রুতই চাকরি পাবে এবং 5 মাস লাগবে না, তার আগেই চাকরি পাবে বলে আমরা মনে করি। ধন্যবাদ স্যার।
ধন্যবাদ। ঠিক আছে স্যার, আমাদের কারেন্ট মানে ইয়ে চলে গেছিল স্যার। তুমি নেক্সট ঠিক কল আছে, করো। ইউ আর ব্যাক। ঠিক আছে, আমরা আইডিয়া করেছিলাম 1 মিনিটে আসবে, 1 মিনিটে আসছো। ঠিক আছে, থ্যাংক ইউ ভাইয়া। হ্যাঁ, সামনে নিয়ে যাও আমাদেরকে। হ্যাঁ তহিদ, তুমি নেক্সট নাম ডাকো, কে প্রশ্ন করবে? আমরা প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা মহোদয়কে আমরা এগুলো শুনি নাই। এবারে প্রশ্ন যাই আসবে এবার আমরা ওখান থেকে শুনতে চাবো। আমাদের পরিকল্পনা মন্ত্রী মহোদয় আছেন স্যার, উনি হয়তো বলবেন। পরিকল্পনা মন্ত্রী মহোদয় বাকি আছেন। তো এই আবার কি ডিসকানেক্ট হয়ে গেছো? আজকে এটা হবে, হওয়া উচিত না। জি স্যার, একটু সমস্যা হচ্ছে স্যার। সচিবালয় বিদ্যুৎ সমস্যা তবে যে 1-to-1 করতে পারবো। জি স্যার। ওই সেন্ট্রালি তো আচ্ছা আচ্ছা, ওকে, ঠিক আছে। জি স্যার। আচ্ছা, যে ন্যাশনাল হিসেব বাংলাদেশ বেতারে কে আছেন এখন? উনি আপনাকে হোস্ট দেখাচ্ছে, আপনি একটু সবাইকে আনমিউট করে দেন সেন্ট্রালি। জি, ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউ, সেখানে কে আছেন? আপনি সবাইকে একটু আনমিউট করে দেন। এনবিআর আপনাকে হোস্ট দেখাচ্ছে, সবাইকে সেন্ট্রালি আনমিউট করে দেন। স্যার আমি আসতে পারছি স্যার, আনমিউট করছি স্যার। স্যারই তো আমারই এইভাবে এটা হয়। স্যার আপনি একটু আনমিউট করেন স্যার। হ্যাঁ তহিদ, সবাইকে একটু সেন্ট্রালি আনমিউট করে দাও। জি স্যার, করেছি স্যার, করেছি স্যার। সবাইকে করে দাও। হ্যাঁ স্যার। ওকে, এখন নাম ডাকো। নেক্সট। জি স্যার। হুমায়ুন কবির প্রশ্ন করুন, ফাইন্যান্সিয়াল এক্সপ্রেস হুমায়ুন কবির। ধন্যবাদ মাননীয় মন্ত্রী। আসসালামু আলাইকুম, আমি হুমায়ুন কবির, ফিনান্সিয়াল এক্সপ্রেস। মাননীয় মন্ত্রী, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমাদের স্বাধীনতার 50তম পূর্তিতে এই বছরেই আপনি একটা বাজেট দিয়েছেন এবং সেটা অবশ্যই আমাদের একটা অতিমারির মধ্যেও কতটা রিকভারি করা যায় সেটার প্রচেষ্টা। মাননীয় মন্ত্রী, আমার দুটো প্রশ্ন। এক নম্বর হচ্ছে যে আমাদের বাজেটের ঘাটতি নিয়ে, আপনি বাজেট ঘাটতির যেই ডেফিসিট ফাইন্যান্সিং কিভাবে হবে সেখানে দেখিয়েছেন যে আমাদের বৈদেশিক নির্ভরতার যে বিষয়টা, সেখানে 2.9% অফ জিডিপি এই পরিমাণ বৈদেশিক সহায়তা আমাদের প্রয়োজন, যেটা আগের বছরে ছিল আপনি এস্টিমেট করেছেন 2.3%। তো এইরকম একটা হিউজ বৈদেশিক সাহায্য, সেটা কতটা
পসিবল হবে? নাম্বার 1, 1 নাম্বার কোশ্চেন। সেখানে আমাদের এই বছর মানে নেক্সট কামিং ইয়ারে 2022 তে আমাদের টার্গেট ছিল প্রায় 34.5% ইনভেস্টমেন্ট জিডিপি রেশিওকে তুলে উঠানো। আমরা কিন্তু আপনি আপনার বাজেটে দেখিয়েছেন এবার 33.1% নিয়ে যাওয়া। তো এই বিষয়টা কতটা আমার পার্সপেক্টিভ প্ল্যান পূরণে মানে 2041 সালে আমরা ডেভেলপ কান্ট্রি হবো সেটা কতটা সহায়ক বা কোনো প্রতিবন্ধকতা বা চ্যালেঞ্জ হতে পারে? ধন্যবাদ মাননীয়। আপনাকে ধন্যবাদ। কিন্তু আপনি প্রশ্নটা কিন্তু পরিষ্কার না, পরিষ্কার করে প্রশ্নটা আবার প্লেস করতে হবে প্লিজ। আপনার আমাদের যে প্রসেসটা, আমাদের যে এই যে সমস্ত আমরা বাজেটে রেখেছি সবার জন্য, আমরা এখান থেকে কিভাবে আমরা ফাইন্যান্সিং করবো ওটাও লক্ষ্য দেখানো আছে, কিভাবে পরিষ্কারভাবে বলা আছে কিভাবে আমরা ফাইন্যান্সিং আমরা করবো। আমি আবারও বলি, আমাদের ঋণের পরিমাণ বেশি হয়নি। ঋণের পরিমাণ যদি আমরা না বাড়াই তাহলে টাকা কোথেকে আসবে? এটা আমাদের ইনিশিয়াল স্টেজে আমরা ব্যয় করতেই হবে। ব্যয় করলে আপনার আয় আসবে, ব্যয় করলে বিনিয়োগ হবে, ব্যয় করলে আমরা সামনের দিকে এগোতে পারবো, আমাদের সব লক্ষ্যমাত্রাই আমরা অর্জন করতে পারবো। যদি ব্যয় না করি, আমাদের রেভিনিউ জেনারেশন যেটা আছে, রেভিনিউ জেনারেশন তো আমাদের বাড়ছে। এখন রেভিনিউ জেনারেশন আমাদের এখন গ্রোথ কত? গ্রোথ ইজ অলমোস্ট আমাদের 13% গ্রোথ আমাদের এখন। আমাদের রপ্তানি বাণিজ্য বেড়েছে। রপ্তানি বাণিজ্য আমাদের মে মাসে 3.1 মিলিয়ন এবং আমাদের গ্রোথ হলো রপ্তানি বাণিজ্যে 13.64%। জুলাই টু মে আমাদের এখানে আমাদের অর্জন হচ্ছে 35.18 বিলিয়ন। আমি মনে করি যে আমাদের এক্সপোর্ট হলো আমাদের একটি এলাকা আমাদের, আর আমাদের রেভিনিউ জেনারেশন সেটাও 11.8% আমাদের হয়েছে গ্রোথ মে পর্যন্ত। আমাদের জুন মাস বাকি আছে এখনো। তো আমি মনে করি যে আমাদের এটা আরো অনেক বাড়বে। আর আমাদের রিমিটেন্স গ্রোথ হলো 39.4%। আপনার কত বিলিয়ন রিমিটেন্স খাতেই তো আমরা $7 বিলিয়ন আমরা পাচ্ছি। এক খাত থেকে $7 বিলিয়ন আমরা বেশি পাচ্ছেন, বেশি 18 বিলিয়ন ছিল গত বছর, এবছর হবে $25 বিলিয়ন। অলরেডি 24 হয়ে গেছে, অলরেডি 23 হয়ে গেছে। আই ডোন্ট সি এনি প্রবলেম। আপনি নিজেও কোনো প্রবলেম দেখতে পাবেন না যদি কোনো যোগ বিয়োগ করেন। আমরা এখন আমাদের প্ল্যানিং মিনিস্টার সাহেব তিনি আছেন, তার প্ল্যানিং মিনিস্টার সাহেব আপনি একটু কাইন্ডলি আমাদেরকে সহায়তা করেন, সাহায্য করেন। আপনার প্রশ্নটি হলো আমরা যে পরিকল্পনা নিয়েছি যে আমরা এক্সপেন্ডিচার করবো 32%, 33% আমাদের জিডিপি। আমরা এখানে আমরা যেটা করবো সেটা টাকা কোথেকে আসবে এবং এটা করা সম্ভব কিনা। টাকা কোথেকে আসবে এটা আমি বলে দিচ্ছি, টাকা আমাদের আসবে, এটা তো হিসাব আমাদের আছে এবং এখানে আমরা যোগ বিয়োগ করে সেই টাকা সংকুলন রেখেই আমরা সেই কাজটি করেছি। এখন আপনি ইনভেস্টমেন্ট 32%, ওই যে আমাদের আছেন আপনি প্রথমে বলবেন, এরপর ডক্টর আলম বলেন, আপনি আগে বলেন। আপনি কি আমাকে বলছেন নাকি? আমি স্যার আপনাকে আমি বলছি। ধন্যবাদ স্যার, আপনাকে ধন্যবাদ। না আপনি তো জবাব দিয়েছেন ইতিমধ্যে। আপনার বাজেট ঘাটতির বাজেট, এটা তো নতুন নয়। আমরা উন্নয়নশীল দেশ, ঘাটতি বাজেট হবে। উনাদের মনে একটা সংশয় আছে ঘাটতির পরিমাণ নিয়ে, বড় দূরার ধারণা হুমায়ুন কবির সাহেবের। এটা তো ফিউচারের ব্যাপার, আপনার জন্য ফিউচার, ওনার জন্য ফিউচার, প্রশ্নটাও ফিউচারের। এবং আপনি যে এটাকে মোকাবেলা করবেন সেটাও আপনার ফিউচার ওয়ার্ক প্ল্যান আছে। আপনি কনফিডেন্ট যে আপনি এটা মোকাবেলা করতে পারবেন এবং আপনি আপনার পেরিমিটার গুলো বলেছেন কি কারণে আপনি মনে করেন এটা পারবেন। তো both of us, he and you, অথবা আমি, আমরা সবাই একটা অনুমানের জগতে আছি, ইনফর্মড অনুমান।
নলেজেবল মানুষ, সুতরাং সেটাকে নিয়ে এখানে তর্ক করে খুব একটা ফায়দা হবে বলে মনে হয় না। আই উড রিকোয়েস্ট রাজা উনাকে, যিনি প্রশ্ন করেছেন, যে তিনি যেভাবে আমাদের সরকারের অ্যাক্টিভিটিস গত কয়েক বছর পর্যালোচনা করেছেন, বাজেট বিশেষ করে, সেই আলোকে এই বাজেটও দেখবেন। যেহেতু আমাদের গত 10 বছরের বাজেটের সার্বিকভাবে আমরা ইতিবাচক ধারা অব্যাহত রেখেছি ডিসপাইট কোভিড ডিস্টারবেন্স, আমাদের এমন কোনো ভয়ের ব্যাপার নয় যে আমরা এবার সম্পূর্ণ বিচ্যুত হব। সেই কনফিডেন্স থেকে আমরা এটা করেছি। আর অর্থের যোগান দেওয়া তো অতি পরিচিত পথ, নতুন কোনো পথ নয়। আমাদেরকে অভ্যন্তরীণ, মানে বাইরে থেকে আমাদেরকে ধার করতে হবে। ধারের বাজার এখন খুব ভালো, এটা আমি, যে আমরা যা বিদেশে যারা ধার দেয় তাদের কথাবার্তায়, তাদের আচরণে আমরা দেখেছি, এবং আমাদের ধারের রেকর্ডও তো খুবই ভালো। আমরা ওই ধরনের খাতক নই যে কোনো সময় আমরা খুব একটা মিস করেছি। আমরা মিসস্পেন্ডিংও করি না, যেটা অনেকে ভয় পায়। অনেকে যদিও ব্যক্তিগতভাবে অনেকে মনে করতে পারে আমরা মিসস্পেন্ড করি এখানে ওখানে, সেটা ভিন্ন ব্যাপার, প্রত্যেকের নিজস্ব অপিনিয়ন আছে। ওভারঅল আমরা পজিটিভ ভাবে করি বলে আমরা পজিটিভলি গ্রোথ ধরে রাখতে পেরেছি। মাথা পিছু আয় কোভিডের মধ্যেও আমরা $2200 বা কাছাকাছি আছি। সুতরাং আমি তো কোনোভাবেই ভয় পাচ্ছি না। তো হুমায়ুন কবির সাহেব আমাদের ওখানে কাজ করেন, আমাদের বিচে, উনি নলেজেবল মানুষ। লেট আস ওয়েট ফর দ্য ফিউচার। এবং এটা তো বেশি ফিউচার না, মাত্র 1 বছরের ফিউচার। 2-4 মাসের মধ্যেই আপনি টের পাবেন, তখন আপনি আবার প্রশ্ন নিয়ে আসবেন যদি কোনো সংখ্যার কিছু দেখেন। ইন দ্য মিড টাইম লেট আস অপারেট আওয়ার মেশিন ইন দ্য ওয়ে দ্যাট উই হ্যাভ বিন অপারেটিং। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ স্যার। প্রিয় সাংবাদিকবৃন্দ, আপনারা অনেকেই প্রশ্ন করতে চাচ্ছেন, কিন্তু আপনারা একটার বেশি প্রশ্ন করবেন না এবং সংক্ষেপে প্রশ্ন করুন, তা নাহলে অন্যরা সুযোগ পাবে না। প্রশ্ন করুন। আবু আলী, আমাদের সময়। ধন্যবাদ। বরাদ্দ থাকে, কিন্তু আসলে সেটিকে এবারও দেখলাম, যদি একটু বলতে। আর মাননীয় কৃষিমন্ত্রীর কাছে প্রশ্ন, যে কৃষিতে যে বরাদ্দ আছে, আমাদের তো কোভিড এর সময় কৃষি রেখেছে আমাদের অর্থনীতি, তো এই সুষ্ঠ কিনা। ধন্যবাদ। মাননীয় কৃষিমন্ত্রী, আপনি কাইন্ডলি সাহায্য করেন। কৃষিমন্ত্রী মহোদয় একটু আনমিউট করতে হবে। তৌহিদ স্যার। স্যার বলেন। আমাদের বর্তমান সরকারের এটা 3য় মেয়াদ। প্রথম মেয়াদে আমরা 2009 সালে এবং তারপর থেকে 2য় মেয়াদ। প্রথম মেয়াদেই কৃষিকে আমরা সর্বোচ্চ গুরুত্ব দিই। আমাদের নির্বাচনী ইস্তেহার, দিন বদলের সনদ এবং আমাদের ভিশন ডকুমেন্ট 2021 রূপকল্প 21-এর মাধ্যমে আমরা বলি যে আমাদের প্রথম নির্বাচনী ইস্তেহারে বলেছিলাম যে 5টা আমাদের থাকবে অগ্রাধিকার সেক্টর, এবং 5টার মধ্যে প্রথমটাই ছিল খাদ্যশস্যের দাম কমায় আনা, খাদ্য উৎপাদন বৃদ্ধি করে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা। সেটি কিন্তু আমরা প্রথম বছরেই আপনারা দেখেছেন যে 90 টাকা কেজি যে সারের দাম ছিল সেটাকে আমরা 25 টাকায় নিয়ে আসছিলাম। টিএসপির দাম 82 টাকা, সেটা 22 টাকা। ডিএপির দাম 60 টাকা, সেটাকে আমরা করেছিলাম 15 টাকা। এবং 9,000, 9,500, 10,000 কোটি টাকার মতো প্রথম বাজেট থেকেই আমরা ভর্তুকি বলেই, আমরা ভর্তুকি বলি না, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বলেন এটি আমাদের প্রণোদনা কৃষককে, এটা আমাদের বিনিয়োগ, উই ইনভেস্ট ইন এগ্রিকালচার। এবং তার ফলশ্রুতিতে কৃষির সকল সাবসেক্টর, মৎস্য, প্রাণী সম্পদ, অন্যগুলো এবং ফসল, মূল ফসলেরও চালের উৎপাদন বৃদ্ধি পেয়েছে প্রায় 1 কোটি টনের মতোই কত ইয়েতে। এখন 4,31 লক্ষ টন আমরা চাল, গম এবং ভুট্টা উৎপাদন করি। কাজে এটা সম্ভব হয়েছে কৃষিক্ষেত্রে নানান রকম আমরা প্রণোদনা এবং বিনিয়োগ করেছি। অনেক প্রকল্প আমরা বাস্তবায়ন করছি এবং করা হয়েছে। প্রথমেই যখন বেশি ছিল, এখন যদি আপনি বলেন যেটা ইন টার্মস অফ পার্সেন্টেজ কম, কিন্তু আমাদের যে প্রয়োজন কৃষির কর্মকাণ্ডকে অব্যাহত রাখা, উন্নয়ন কর্মকাণ্ড, এবং এই যে আমাদের উৎপাদন যে বৃদ্ধি পেয়েছে এটাকে সাস্টেইন করা, ধরে রাখা এবং এটাকে আরো বাড়ানো, সেই লক্ষ্য নিয়ে কাজ করছি। যেমন এই বছর আমরা বুড়ো, যেহেতু গত বছর চালের দাম একটু বেড়েছিল, আমরা বুড়োর উৎপাদন বাড়ানোর জন্য 1 লক্ষ হেক্টর বেশি জমিতে বুড়ো করেছি।
এবং আমরা কর্মসূচি নিয়েছিলাম যে হাইব্রিড, যার উৎপাদন ক্ষমতা 1.5 থেকে 2 টন বেশি আমাদের স্থানীয় উচ্চ জাতের চেয়ে, সেখানেও আমরা মনে করেছিলাম যে 1 লক্ষ হেক্টর বাড়বে। 3,12,000 হেক্টর বেশি জমিতে আমরা হাইব্রিড দিয়েছি। এটা কি করে সম্ভব হয়েছে? অর্থ মন্ত্রণালয় থেকে আমরা 76 কোটি টাকা পেয়েছিলাম, সেটাতে সার বীজ দিয়ে আমরা হাইব্রিডের দাম, বীজের দাম অনেক বেশি, 300 থেকে 400 টাকা, সেটা আমরা বিনামূল্যে দিয়েছি। এইভাবে আমরা প্রণোদনা দিয়েছি। কাজেই কৃষির বাজেট এই বছরও কমে নাই, এবং কৃষি ঋণ যেটা আগে 14-15 হাজার কোটি টাকা ছিল, এই বছর এই করোনার সময় এটা প্রায় 22,000 কোটি টাকা হয়েছে, এবং এর সুদের হারও কমানো হয়েছে। কাজে এবারও সেটি থাকবে। এবং অন্যান্য আমরা আরেকটি আমাদের এখন লক্ষ্যই হলো কৃষির, যে আমরা মোটামুটি খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। কৃষিকে আমরা বাণিজ্যিকীকরণ করতে চাই এবং যান্ত্রিকীকরণ, যাতে কৃষি কাজ করে কৃষির উৎপাদন খরচ কমে যায়। সেই খরচ কমানোর জন্য আমরা কিন্তু যান্ত্রিকীকরণে যাচ্ছি। শ্রমিকের দাম অনেক বেশি, মানুষ কৃষি করে লাভ করতে পারে না, এবং তার জন্য 3,000 কোটি টাকার প্রজেক্ট নিয়ে এই বছর বাজেটে 680 কোটি টাকা রাখা হয়েছে। 680 কোটি টাকা কিন্তু কৃষিতে অনেক। এইটা দিয়ে আমরা কৃষির বিভিন্ন যন্ত্রপাতি, ধান কাটা, ধান লাগানো, নিড়ানো, গম কাটা, তারপরে ভুট্টা এটা সারানো, এই সমস্ত নানান যন্ত্রপাতিও আমরা কৃষককে দিব। কাজে আমি আর বাড়াতে চাই না। আমি মনে করি এগুলো আমাদের অব্যাহত। এই আপনারা দেখেছেন বাজেটের মূল লক্ষ্যই হলো, আমি এটা একটু বলি, যে আমাদের মূল বাধা ছিল ইনফ্রাস্ট্রাকচার, গ্যাস, এই যান্ত্রিকরণের এবং এই ম্যানুফ্যাকচারিং সেক্টরকে বাড়ানো। গ্যাস, ইলেকট্রিসিটি, ইনফ্রাস্ট্রাকচারের রাস্তাঘাট, পোর্ট, এগুলো সবই কিন্তু এখন করা হয়েছে। সরকার এমন একটা অবস্থায় এসছে যে দেশে একটা অর্থনীতিতে, বিশেষ করে ম্যানুফ্যাকচারিং সেক্টরকে বাড়ানোর একটা সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। এর মধ্যে করোনা মহামারী আমাদের একটা বড় বাধা, যে বাধাটা ছিল বড় ইনফ্রাস্ট্রাকচার, সেটা আমরা সমাধান করেছি, এবং বিদেশি বিনিয়োগও আমরা আশা করছি। এই ক্ষেত্রে কৃষিতেও আমরা আশা করি যে কৃষির যে উৎপাদন বৃদ্ধি পেয়েছে সকল কৃষির সাবসেক্টরেই, এগুলোতে আমরা এখন শিল্প কারখানা এবং স্মল এবং মিডিয়াম উদ্যোক্তাদের এনে তাদেরকে উৎসাহিত করা এবং এখানে প্রক্রিয়াজাত করে এগুলো স্থানীয় বাজারে এবং বিদেশি বাজারে রপ্তানির আয় বাড়ানো। এই বাজেটেও সেই লক্ষ্যে অনেকগুলো পদক্ষেপ নেওয়া হয়েছে, আমি বিস্তারিত আপনারাও বলেছেন, আমি সেটি যেতে চাই না। তবে সেটি এটুকুই বলতে চাই যে কৃষিকে আমরা এখন বাণিজ্যিকীকরণ করব, যাতে করে মানুষের আয় বাড়ে, কর্মসংস্থান হয়, বিশেষ করে গ্রাম বাংলায়, পল্লী বাংলায়। গ্রামীণ বাংলাদেশ আসলে গ্রামীণ বাংলাদেশ। ইনশাল্লাহ বাজেট ভালো আছে এই কৃষির জন্য, কোনো সমস্যা হবে না। আর একটা বলা আছে বারবার মাননীয় প্রধানমন্ত্রী, যখনই দরকার হবে তখনই কৃষিতে এবং স্বাস্থ্য খাতে উদারভাবে বাজেট অন্য জায়গা থেকে এনে হলেও দেওয়া হবে। কাজে এই আমাদের কর্মকাণ্ড পরিচালনার জন্য আমি কোনো ঘাটতি অনুভব করছি না, যথেষ্ট পরিমাণ বাজেট বরাদ্দ আমাদের দেওয়া হয়েছে। ধন্যবাদ। আচ্ছা স্যার, এখানে একটা প্রশ্ন করেছিলেন স্যার, যে হুমায়ুন কবির সাহেব ফাইন্যান্সিয়াল এক্সপ্রেসে ইনভেস্টমেন্ট জিডিপি রেশিওর ব্যাপারে। তো স্যার আপনি বলেছিলেন যে এটা ডক্টর শামসুল আলম স্যার জবাব দিবেন। আমার মনে হয় স্যার ওনাকে আপনি ডাকতে পারেন স্যার, ডক্টর শামসুল আলম স্যার। ডক্টর শামসুল আলম, ইনভেস্টমেন্ট জিডিপি রেশিও স্যার। ধন্যবাদ স্যার এবং সিনিয়র সচিব জনাব তালুকদারকে। আমরা কি করে, আমরা বলে যেটা ড্রিম ডকুমেন্ট বা স্বপ্ন দলিল, যে আমরা এই অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনার শেষে আমাদের ইনভেস্টমেন্ট জিডিপি রেশিও 35% উন্নীত করব। সেটা খুব বেশি আমার কাছে মনে হয় না এখন। এই কারণেই বর্তমানে তো প্রায় 31% আছে ইনভেস্টমেন্ট জিডিপি রেশিও। যে এই বছরের বাজেটটি সাজিয়েছি, অর্থমন্ত্রী মহোদয় বলেছেন যেটা এক্সপানশনারি, যে কোনো ডিপ্রেশনের সময়, মন্দার সময় সাধারণত এক্সপানশনারি বাজেট করা হয়ে থাকে ইনভেস্টমেন্টকে বুস্ট করার জন্য। তো আপনারাই বলেন যে ব্যবসা বান্ধব বাজেট হয়েছে, কর অনেক ছাড় দেওয়া হয়েছে। এর একটি মূল কারণ হলো সরকার ঝুঁকি নিয়েছে, এই কথা সত্য, ঝুঁকি নিচ্ছে এই কারণে যে ব্যবসা আরো সক্রিয় হোক, তাদের আয় বাড়ে।
সেখানে এই কর্পোরেট ট্যাক্স কমানো, সেখানে তাদের বিভিন্ন সুযোগ সুবিধা দেয়া। কারণ আপনারা সকলেই জানেন আমাদের অর্থনীতিতে ৮০% বিনিয়োগ আসে বেসরকারি খাত থেকে, সরকার মাত্র 20%, 19 থেকে 20%। তো সেখানে প্রাইভেট সেক্টর যদি আমাদের ড্রাইভিং সিটে থাকে, তাকে এই এক্সপানশনের বাজেট দিয়ে তাকে আমরা চেষ্টা করছি ট্যাক্স কাট করে তাকে আরো প্রণোদনা দিতে, যাতে অর্থনীতি পুনরুজ্জীবন হয়। তো সেক্ষেত্রে এই বিনিয়োগ জিডিপির যে রেশিওটি, এটি খুব বেশি ধরা হয়নি, এটি আমাদের আয়ত্তের মধ্যে আছে। ব্যবসায়ীরা যে বেশি বিনিয়োগ করেন, উৎপাদন বাড়ে, আমরা উৎপাদনও বাড়াতে চাচ্ছি, উৎপাদিকাও বাড়াতে চাচ্ছি। পার লেবার আপনারা জানেন প্রোডাক্টিভিটি বেড়েছে চমৎকার। গত আমাদের এই এক যুগে আমাদের ক্যাপিটালের প্রোডাক্টিভিটি বেড়েছে। আগে যা হতো এক ইউনিট ইনপুটে, তার চেয়ে এখন বেশি উৎপাদন হয় এক ইউনিট ইনপুট। তো সব মিলিয়ে যে পরিবেশটি এই বাজেটে করা হয়েছে, অর্থনীতিকে চাঙ্গা করা, পুনরুজ্জীবন করা এবং ব্যবসায়ীদের সে সুযোগ দেওয়া, এবং সে কারণে অনেক ক্ষেত্রে ট্যাক্স সুন্দরভাবে এবার কমানো হয়েছে যাতে তারা সেই প্রণোদনাটি পায়, বিনিয়োগ বেশি করে। এবং বিনিয়োগ যদি বেশি করে, অবশ্যই সরকার পরবর্তীকালে পরের রাউন্ডে 1 বছর 2 বছর পরেই আবার ট্যাক্স এটা কিন্তু উঠে আসবে। অতিরিক্ত যে ট্যাক্সটা আমরা পাবো ইনক্রিজ প্রোডাকশনের জন্য, তখন এই বিনিয়োগ জিডিপি রেশিও আমাদের ফেভারে আসবে, এখনো আছে, এবং আমরা মনে হয় এটা খুব আমাদের আয়ত্তের মধ্যে, এটা উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই। ধন্যবাদ স্যার। আসলে স্যার আমরা যদি দেখি আমাদের পাশে আছে মালয়েশিয়া, এদের ইনভেস্টমেন্ট জিডিপি রেশিও কত? ইনভেস্টমেন্ট জিডিপি শুধু ফিজিক্যাল এখানে ইনভেস্টমেন্ট দিয়ে হবে না, ফিজিক্যাল ইনভেস্টমেন্টের সাথে সাথে নন ফিজিক্যাল যে ইনভেস্টমেন্ট গুলো আছে সেগুলো আমাদের বিবেচনা আনতে হবে। আমাদের অবস্থা ছিল অন্যরকম, আমাদের টেকনিক্যাল এডুকেশন খুব কম ছিল, আমাদের এখন টেকনিক্যাল এডুকেশন অনেক বেশি আমরা গুরুত্ব দিচ্ছি, এবং টেকনোলজির উপরে নল এরিয়াস ইন অল স্পেস অফ লাইফ আমরা গুরুত্ব দিচ্ছি। এখন আমাদের প্রোডাক্টিভিটি বাড়ালে, যদি প্রোডাক্টিভিটি বাড়াতে ইন দ্যাট কেস আপনাকে এই যে আমাদের যে ফর্মুলা যেটা আছে 1:4, 4 টাকা দিলে 1 টাকা আমরা আউটপুট পাবো 4 টাকা বিনিয়োগ করলে। আমার মনে হয় সেই পরিমাণ দরকার নাই, আর কম দিয়েও আপনি বেশি আউটপুট পাবেন যদি প্রোডাক্টিভিটি বাড়াতে পারেন। তো আমাদের ট্রাস্ট কিন্তু এইদিকেই, আমরা প্রোডাক্টিভিটিও বাড়াবার জন্য আমরা চেষ্টা করছি। মাননীয় প্রধানমন্ত্রী সবসময় বলেন যে আমাদের ইভেন টেকনিক্যাল এডুকেশন 4th ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনকে কমপ্লিমেন্ট করে, ওটাকে আয়ত্তে নিয়ে ওটাকে কিভাবে আমরা কাজে লাগাতে পারি এবং কিভাবে সেখানে সম্পৃক্ত হতে পারি, সবসময় তিনি আমাদেরকে সেদিকে বলেন। তো আমরা ওইদিকেও চিন্তা ভাবনা করছি। আমরা এই সেক্টরও যারা আমাদেরকে 4th ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন নিয়ে যে সমস্ত টেকনোলজি আছে সেগুলো বাংলাদেশে নিয়ে আসতে পারে, আমরা যাতে সেগুলো ব্যবহার করতে পারি এবং সেগুলো ব্যবহার করে আমরা এগোতে পারি, সেই কাজটা আমরা আমাদের মনে আছে, ধারণ করে রাখছি। মাসুম বিল্লাহ প্রশ্ন করুন। হ্যালো, প্রশ্ন করুন। জি, আমার নাম মাসুম বিল্লাহ, আমি দৈনিক শেয়ার বিজে কাজ করি। আমার প্রশ্ন হলো যে অর্থ মন্ত্রণালয়, মাননীয় অর্থমন্ত্রী বাজেট বক্তৃতায় জিডিপি চলতি অর্থবছর জিডিপি প্রবৃদ্ধি প্রাক্কলন করেছেন 6.1%, কিন্তু জিডিপির হিসেব করে আমরা জানি বিবিএস থেকে এখনো পর্যন্ত আমরা এই ধরনের কোনো হিসাব পাইনি। তাহলে কি এটা কি ওনার নিজস্ব প্রাক্কলন নাকি আসলে কোনো হিসাব করা হয়েছে? এটা আরেকটা বিষয় হলো, একটাই প্রশ্ন করুন, একটাই করুন। আরেকটাও জিডিপি রিলেটেড, সেটা হলো যে মাথাপিছু আয় আমাদের দেখানো হয়েছে $2,727, আবার মাথাপিছু জিডিপিও দেখানো হয়েছে বাজেট, সেটাও $2,227। তাহলে মাথাপিছু ইনকাম এবং মাথাপিছু জিডিপি দুটো ফিগারই একই হলো কি করে, এটা যদি একটু জানাতেন। ধন্যবাদ। মাথাপিছু জিডিপি আর মাথাপিছু ইনকাম দুটো ফিগারই সেম, কিন্তু আমাদের টোটাল যে জিডিপি প্রাক্কলন করা হয়েছে সেটা যদি আমাদের টোটাল পপুলেশনকে ভাগ করি, তাহলে এখানে যে ফিগার দেওয়া হয়েছে সেটার সাথে মিলে না, কারণ এই ফিগারটা তার চেয়ে কম হয়। এই বিষয়টা যদি স্যার একটু জানান।
প্রফেসর শামসুল আলম অথবা আমাদের অর্থ উপদেষ্টা বলতে পারবো না, এটা রোব বলতে পারবো, আমাদের সিনিয়র সচিব। স্যার ওনার প্রথম প্রশ্ন উনি বলেছেন যে আমরা জিডিপি প্রাক্কলন করেছি 6.1, তাহলে বিবিএস কোথায়? এই প্রশ্নের উত্তর কিন্তু ওনার প্রশ্নে আছে যে অর্থ বিভাগ প্রাক্কলন করে, অর্থ বিভাগ কিন্তু আসলটা বলে না। এবং যেটা বিবিএস সে বছর শেষে বলবে অ্যাকচুয়াল কত হয়েছে, সেটা জন্য একটু ওয়েট করতে হবে, বিবিএস হয়তো যত সময় বলবে। আর অর্থ বিভাগ সবসময় প্রাক্কলন করে যে কত হওয়া উচিত। এটা হলো প্রথম প্রশ্নের জবাব। দ্বিতীয় হলো স্যার যেটা পার ক্যাপিটা ইনকামের কথা যেটা বলা হয়েছে, সেটা হলো বিবিএস 10 মাসের যে আমাদের যে অ্যাচিভমেন্ট তার ভিত্তিতে ওনার এর একটা প্রাথমিক তথ্য দিয়েছেন 2227। আমাদের কিন্তু এখনো 2 মাস বাকি আছে, তো 2 মাস পরে এটা বলা হবে যে কত আসবে। আর মাথাপিছু যেটা জিডিপি সেটা কিন্তু আরো বেশি, সেটা ইভেন যদি আইএমএফ এরটা দেখি তারা যেটা করেছে সেটা হলো 2238, সেটা 2238 বলা হয়েছে মাথাপিছু জিডিপি। তো আপনি জানেন যে জিডিপি এবং জিএনআই এর মধ্যে পার্থক্য হলো যে জিএনআই তে আমরা নেট ফ্যাক্টর ইনকামটা অ্যাড করি, তো ফ্যাক্টর ইনকামটা অ্যাড করলে সবসময় এটা একটু বেশি হবে। এখানে এখনো কম দেখাচ্ছে কারণ যে আমাদের বছর শেষ হয় নাই, বছর শেষ হলে আমরা অ্যাকচুয়াল ফিগারটা পাবো। সো ইটস এ প্রভিশনাল ফিগার। ধন্যবাদ স্যার। আর আছে প্রশ্ন? জি স্যার আছে স্যার, প্রশ্ন স্যার এখনো অনেক আছে স্যার। এবার প্রশ্ন করুন রিজভি নিয়াজ। আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম। রিজভি স্যার আপনাকে অভিনন্দন, আপনি তৃতীয়বারের মতো স্যার বাজেট পেশ করেছেন সংসদে। আর এই করোনা কালেও স্যার যে বাজেটটি ঠিক মতো স্যার উপস্থাপন করা গেছে, সেই জন্য স্যার সরকারের যে মন্ত্রণালয় যারা জড়িত সবাইকে স্যার ধন্যবাদ জানাই। স্যার আমার দুইটা প্রশ্ন আর একটা স্যার একটু ক্ল্যারিফিকেশন। রৌফ স্যার একটা ফিগার বলেছেন 14,200 কোটি টাকা, স্যার এটি কি শুধু টিকা কিনতে কিনা? এটা একটু আমরা স্যার কনফিউজ আর কি, 1 বছরে আর কি ফিগারটা। আচ্ছা প্রশ্নটা হলো যে স্যার আপনি একাধিকবার বলেছেন যে কঠিন সময়ে সিদ্ধান্তগুলো কঠিন নিতে হয়। তো স্যার এই যে বাজেটটি আপনি দিলেন স্যার, এই বাজেটে মানে আমাদের ম্যাক্রো ইকোনমি স্টেবল রাখা প্লাস মানুষের যে হাতে টাকা পৌঁছানো প্লাস জীবিকাটা ধরে রাখা, এইটা করতে গিয়ে স্যার আপনি কঠিন কি কি সিদ্ধান্ত নিলেন স্যার, এটা একটু বলবেন। আর আপনি স্যার প্রথমেই বলেছেন যে আমাদের মনিটারি পলিসি দিয়েই মূলত আমরা আসলে এখন একটাই প্রশ্ন করেন ফিসকাল পলিসিটা এখনো স্যার এইভাবে ওয়ার্ক করে নাই। তো এই তো স্যার আমরা দেখলাম যে প্রণোদনা প্যাকেজ যেটা বাংলাদেশ ব্যাংক কি সিংহভাগই করেছে স্যার, সে গভর্নর স্যার একটু অ্যাড্রেস করতে পারেন যে আপনি বলেছেন যে এটা কন্টিনিউ করবেন প্রণোদনা প্যাকেজ গুলো, কিন্তু সুনির্দিষ্ট করে কোনো কথা স্যার বাজেট বক্তৃতা আমরা পাই নাই। এটা স্যার 3টা ইস্যু স্যার। থ্যাংক ইউ স্যার। প্রণোদনা প্যাকেজ প্রশ্নটা আবার করুন। প্রণোদনা প্যাকেজটা আমি বুঝতে পারি নাই, বাকিগুলো ঠিক আছে। প্রশ্নটা কি? প্রশ্ন আবার প্রশ্নটা করুন স্যার। প্রণোদনা প্যাকেজ মানে আপনি বলেছেন যে আমাদের ফিসকাল মেজার্স এখনো আমরা সেভাবে এক্সপ্লোর করতে পারি নাই, মনিটারি পলিসি দিয়ে আসলে আমরা ড্রাইভ করছি। আপনি প্রথমে বলেছেন, আমার যদি বুঝতে ভুল না হয় স্যার। না ঠিক আছে, ঠিকই বলছেন। তো স্যার আমরা তো সেটা দেখলাম এবার যে মাননীয় প্রধানমন্ত্রী যে 23টা প্রণোদনা প্যাকেজ দিলেন, এবং যেটা বাংলাদেশ ব্যাংক স্যার আমাদের 3-4 দিন আগে একটা প্রেস রিলিজ পাঠিয়েছে, এটার বাস্তবায়ন হার 83%, মানে খুব ভালো বাস্তবায়ন প্রণোদনা প্যাকেজ গুলোর। তো স্যার আপনার বক্তৃতায়, বাজেট বক্তৃতায় আপনি বলেছেন যে কন্টিনিউ করবেন, সুনির্দিষ্ট ভাবে স্যার নাই, সেটা গভর্নর স্যার তো আছেন, আমাদেরকে বলতে পারেন যে বাংলাদেশ ব্যাংকের কি লক্ষ্য আছে আর কি স্যার। থ্যাংক ইউ। বাংলাদেশ ব্যাংক গভর্নর মহোদয় আপনি কাইন্ডলি একটু আমাদের সাহায্য করেন। গভর্নর মহোদয় বাংলাদেশ ব্যাংক। আপনি সংযুক্ত আছেন আমাদের সাথে? আমি সংযুক্ত আছি। জি স্যার। প্রণোদনা প্রশ্নটা হচ্ছে প্রণোদনা প্যাকেজ নিয়ে। প্রণোদনা প্যাকেজ আগে যা ছিল এখনো এবারও তাই আছে কিনা, বা কতটা বাড়ছে এবং এগুলো কিভাবে আমরা সাধারণত দেখি
যে অনেকেই বলেন এটা শুধুমাত্র বড়দেরকে, যারা বিত্তবানদেরকে বা বড় ব্যবসায়ীদেরকে এটা ফেভার করা হচ্ছে। এটা কিন্তু একেবারেই সঠিক কথা না, যদিও রিজভী নওয়াজ এটা এক্স্যাক্টলি এটা বলেনি। তো এটা অনেকবার অনেকে বলা হয়েছে, অনেক অর্থনীতিবিদও বলেছে। তো আমি বলতে চাই যে আমাদের যেটি সবচেয়ে বড় প্যাকেজের আইটেমের মধ্যে একটি ছিল 40,000 কোটি টাকার প্যাকেজ, যেটা ছিল ক্ষতিগ্রস্ত বৃহৎ শিল্প ও সার্ভিস সেক্টরের ওয়ার্কিং ক্যাপিটাল। সেখান থেকে প্রণোদনার ইউটিলাইজেশন হয়েছে 82%, অর্থাৎ সেটা 40,000 কোটি টাকার মধ্যে ব্যবহৃত হয়েছে এ পর্যন্ত ডিসবার্সমেন্ট হয়েছে 32,625 কোটি টাকা, যেটা হলো 82%। তো সেটি সংখ্যা মাত্র 3,257 জন সুবিধাভোগী, যেহেতু বৃহৎ প্রতিষ্ঠান। কিন্তু আমরা দেখতে পাই অন্যদিকে যে আমাদের এমএসএমই খাতে যেটি 20,000 কোটি টাকা ছিল প্রণোদনা প্যাকেজে, সেখানে কিন্তু আমাদের ডিসবার্সমেন্ট হয়েছে 73.7%, অর্থাৎ সেটি 20,000 কোটি টাকার মধ্যে 14,741 কোটি টাকা ডিসবার্সমেন্ট হয়ে গেছে। আরো 1,000 কোটি টাকার উপরে অনুমোদন হয়ে আছে ডিসবার্সমেন্টের অপেক্ষায়। আর এর মধ্যে প্রত্যক্ষ সুবিধাভোগীর সংখ্যা ছিল 96,171। আর একইভাবে কৃষি খাতে যে 5,000 কোটি টাকা ছিল, আমরা যেটি মাননীয় কৃষিমন্ত্রী মহোদয় আমাকে বলেছিলেন গত বছর এপ্রিল মাসে বা মে মাসের মধ্যে যে একটি কিছু করার জন্য, ক্রপ ছাড়া সিরিয়াল ক্রপস বাদে, অর্থাৎ ফুল ফল মৎস্য পশু সম্পদ সব মিলে যে 5,000 কোটি টাকা, সেখানে আমরা দেখেছি এই পর্যন্ত 3,996 কোটি টাকা বিতরণ হয়েছে, যা 79.9% এ পর্যন্ত। এবং সুবিধাভোগীর সংখ্যা হলো 1,72,390 কোটি টাকা। কাজেই এটাও ভালোই চলছে। আর এগুলো সব 3 বছর মেয়াদে, অর্থাৎ এগুলো আবার যেটা রিজভী নওয়াজ জানতে চাচ্ছে, এমনিতে কিন্তু মেয়াদ আছে। এটি ব্যাংক আবার ঋণ দিতে পারবে সেকেন্ড ইয়ারে, নতুন উদ্যোগ থাকে। আর তাছাড়া আরো অনেকগুলো আছে যেগুলো অত্যন্ত এই সময়ের উপযোগী, অর্থাৎ যেমন নিম্ন আয়ের পেশাজীবীদের জন্য বা এমএফআই এর মাধ্যমে 3,000 কোটি টাকা যেটা আছে, সেটি এ পর্যন্ত 61.8% এটি বিতরণ হয়েছে, বা 1,832 কোটি টাকা। সেটি কিন্তু সুবিধাভোগীর সংখ্যা হলো 3,28,547 জন। যে ওদিকে কিন্তু অনেক বেশি সুবিধাভোগী। এছাড়া আরো অনেকগুলো প্যাকেজ আছে, তা সব মিলিয়ে মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক ঘোষিত প্যাকেজের 1,28,000 কোটি টাকার প্যাকেজ, যেখানে ব্যাংকিং খাত প্রায় 80% সাপোর্ট দিয়ে যাচ্ছে। এছাড়া আমি আরেকটি প্রশ্ন দেখেছি সাইডে, আমার মনে হয় 21শে টিভি থেকে, সেটি ছিল যে এই যে ডেফিসিট ফিনান্সিং এ ব্যাংকিং খাত থেকে করলে ব্যাংকিং খাতের জন্য অসুবিধা হবে কিনা। আমরা যা জানি, গতকাল যা শুনেছি, ডেফিসিট ফিনান্সিং বা বাজেট ঘাটতি অর্থায়ন, এটি 76,000 কোটি টাকার মতো ব্যাংকিং খাত থেকে করা হয়েছে, এটি প্ল্যান করা হয়েছে। এবং বর্তমানে ব্যাংকিং খাতে এসএলআর এর অধিক উদ্বৃত্ত, যেটি ইন এক্সেস অফ এসএলআর, এটি হলো মোট লিকুইডিটি হলো এখন 2 লক্ষ কোটি টাকা ইন এক্সেস লিকুইডিটি। এবং তার মধ্যে অবশ্য 40,000 কোটি টাকার মতো ক্যাশ লিকুইডিটি আছে, আর বাকিগুলো বন্ডে ইনভেস্ট করা আছে বিভিন্ন ব্যাংক। তো আমার মনে হয় আমাদের যেই মাননীয় অর্থমন্ত্রী তার সময় উপযোগী একটি বাজেট যে ঘোষণা করেছে গতকাল, অর্থাৎ যে সম্প্রসারণমূলক বাজেট ঘোষণা করেছে, আমাদের এমনিতেই ম্যাক্রো ইকোনমিক ইন্ডিকেটরস বর্তমানে আমি বলবো যে অত্যন্ত পজিটিভ ডিরেকশন আছে। অর্থাৎ আমাদের ইনফ্লেশন এখন 5.5 এর নিচে আছে, যদিও এই বছর সামনে বছর টার্গেট 5.3%, এখন আমরা 5.5 এর নিচে আছি। আমাদের ডেফিসিট ফিসক্যাল ডেফিসিট অত্যন্ত মডারেট পর্যায়ে আছে, 6.1% এবছর, সামনে 6.2। আমাদের এক্সচেঞ্জ রেট খুব স্টেবল পর্যায়ে আছে, অর্থাৎ পার ডলার এখন 84.80 দীর্ঘদিন যাবত। ইতিমধ্যে আমাদের সবকিছুই ইন্ডিকেটর গুলো সব অত্যন্ত মজবুত অবস্থায় আছে। এই অবস্থায় যে সম্প্রসারণমূলক বাজেট দিয়েছে মাননীয় অর্থমন্ত্রী গতকাল, আমরা সেই অনুসরণে আমরা আমাদের মুদ্রানীতিও, সেই সম্প্রসারণমূলক মুদ্রানীতিও আমরা সেভাবে সেই বাজেট অনুসরণে করব। কারণ মুদ্রানীতি মূলত করা হয় আপনার সরকারের জিডিপি লক্ষ্যমাত্রা
অর্জনের জন্য এবং পাশাপাশি আমাদের মূল্যস্ফীতিকে নিয়ন্ত্রণ রাখার জন্য। এই দুটো প্রধান লক্ষ্য নিয়ে আমরা উদ্ধারিত করি, সেই অনুযায়ী আমরা করতে যাচ্ছি। ধন্যবাদ স্যার। আমি একটু সাপ্লিমেন্ট করি স্যার, এখানে গভর্নর স্যার যেটা বলেছেন স্যার এই প্রণোদনা প্যাকেজের বিষয়ে স্যার, আপনার অনুমতি নিয়ে বলি স্যার। সেটা হলো রিজভী নওয়াজ প্রশ্ন করেছেন যে আপনি বাজেট বক্তৃতায় বলেছেন এটা বাস্তবায়ন চলবে, উনি প্রশ্ন করেছেন কতদিন চলবে স্যার। তো এটার জবাব হলো স্যার এই 23টি প্রণোদনা প্যাকেজ পুরোপুরি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত এটা চলবে স্যার। এটা যদি এই বছরও লাগে চলবে, আগামী বছর লাগলেও চলবে, এবং যদি প্রয়োজন হয় মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন উনি আরো প্রণোদনা প্যাকেজ নিয়ে আসবেন। সুতরাং এটা কোনো ডেডলাইন নাই কতদিন হবে। আর দ্বিতীয় বিষয়টা হলো স্যার যে এই 23টা প্রণোদনা প্যাকেজের মধ্যে 6টি বাংলাদেশ ব্যাংক বাস্তবায়ন করছে স্যার, এখানে প্রায় 90,000 কোটি টাকা। এটা স্যার টোটাল আমাদের প্যাকেজের 70%। আর অবশিষ্ট 30% যেটা 38,441 কোটি টাকা, এটা স্যার বাজেট বরাদ্দের মাধ্যমে বাস্তবায়ন হচ্ছে। তবে বাংলাদেশ ব্যাংক যে স্যার 6টি প্রণোদনা প্যাকেজ বাস্তবায়ন করছে তার ইন্টারেস্ট সাবসিডি বাবদ বছরে প্রায় 4,500 কোটি টাকা লাগবে, সেটা কিন্তু বাজেট থেকে দেওয়া হবে স্যার। তো সুতরাং বাংলাদেশ ব্যাংক করছে, এটা পুরোপুরি ব্যাংকিং সেক্টর চাপিয়ে দেওয়া হয় নাই, এটা সরকারও বার্ডেন শেয়ার করছে স্যার ইন্টারেস্ট সাবসিডি দিয়ে। ধন্যবাদ স্যার। ধন্যবাদ আপনাকে, অনেক ধন্যবাদ। এবারে প্রশ্ন করুন কাবেরী মৈত্রী 71 টিভি। নেই নেই নেই। জুবায়ের ফয়সাল সময়। ভাই জুবায়ের ফয়সাল। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম স্যার। স্যার আমার নাম জুবায়ের ফয়সাল, আমি কাজ করি সময় টেলিভিশনে। আমার একটা প্রশ্ন, সেটা হলো যে গত কালকে বাজেট যখন আপনি উপস্থাপন করেছেন তার ঠিক 2 দিন আগে আপনার মন্ত্রণালয় থেকে আমাদেরকে একটা তথ্য জানানো হয়েছে যে বাংলাদেশ রেমিটেন্স আয়ে একটা বড় ধরনের রেকর্ড করেছে, এবং এটি প্রায় প্রতি মাসে আমরা একটা আপডেট পাচ্ছি আপনাদের কাছ থেকে। প্রবাসীদের আয় যে বাড়ছে, তাদের প্রণোদনা বাড়ানো যেত কিনা, কমপক্ষে 2.5% করার কোনো সুযোগ বা বিবেচনা আপনারা করবেন কিনা, বিভিন্ন সময় বিদেশে যেতে বা দেশে আসতে তাদের যেসব ঝক্কি ঝামেলা মোকাবেলা করতে হয় তার নিরসনে বাজেটে কোনো দিক নির্দেশনা আপনারা দিয়েছেন কিনা। আরেকটা জিনিস, আমার এখানে মাননীয় প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা আছেন, আমি ওনার কাছে একটু জানতে চাই যে এবছর দুর্যোগ মোকাবিলায় সরকার আবারও 5,000 কোটি টাকা বরাদ্দ রেখেছেন প্রায়, এবং আপনি যেহেতু কয়রা পাইকগাছা অঞ্চলের পুরোপুরি সবকিছু আপনার নখদর্পণে, সেক্ষেত্রে আপনার কাছে একটু জানতে চাই যে প্রতি বছরেই এক একটা দুর্যোগ আসছে এবং কয়রায় বেড়িবাঁধ ভাঙছে, এবং ভাঙার ফলে আমাদের যাদের মাছের ঘের আছে কিংবা আমাদের যারা আত্মীয় স্বজন বা পুরো অঞ্চলে যারা আছে, এবং তারা প্রতি বছরই ক্ষতিগ্রস্ত হচ্ছেন, এবং গদবাঁধা জনপ্রতিনিধিরা বলছেন বাঁধ নির্মাণের জন্য টাকা আসছে, বাঁধ নির্মাণ করা হবে, শক্তিশালী বাঁধ হবে, এই ধরনের গল্প আমরা শুনছি, কিন্তু আদতে বাস্তবে তার কোনো প্রতিফলন আমরা দেখতে পাচ্ছি না। সরকার এই বাজেট কিংবা আপনাদের পরিকল্পনায় এটি আপনারা ইনক্লুড করেছেন কিনা। আর একটা ছোট্ট জিনিস, একটা ইনফরমেশন আপনাকে দিতে চাই যে প্রাইভেট পার্টনারশিপ, পাবলিক প্রাইভেট পার্টনারশিপ যেটি রয়েছে, সরকারের এই প্রজেক্টটি এক ধরনের ব্যর্থতার মধ্যে আছে। গত 12 বছরে মাত্র একটা প্রজেক্ট সেখানে আমরা দেখেছি সাকসেসফুলি কমপ্লিটেড হতে। তো এই প্রজেক্টে আবারও 3,500 কোটি টাকা বরাদ্দের যৌক্তিকতাটা কি? মাননীয় প্রধানমন্ত্রী অর্থনৈতিক উপদেষ্টা মহোদয়, আপনি মেহরবানি করে আমার মনে হয় উনি আপনাকে ভালোভাবে চিনেন, জানেন কয়রা অঞ্চল যখন বলছে, কয়রা অঞ্চল যখন বলছে বোঝা যাচ্ছে যে একটা যোগাযোগ তো আছে, নিবিড় যোগাযোগ আছে। ধন্যবাদ। এখানে স্যার আমি স্যার একটা কথা বলি স্যার, এই প্লাটিনাম জুবিলি জুট মিলস থেকে ওইবারে ক্রিস্টাল জুট মিলস আমরা একটা বড় ব্রিজ কিন্তু আমরা করে দিচ্ছি, অসাধারণ সুন্দর একটা ব্রিজ আমরা করে দিচ্ছি, যেমন কাজ চলছে ডেফিনেটলি। ধন্যবাদ মাননীয় অর্থমন্ত্রী। আমি মনে করছি আমি পরে আপনাকে ধন্যবাদ জানাবো যে একটা এত কঠিন সময় বোধহয় আমাদের এর আগে কখনো বাজেট দিতে হয় নাই। তো সেই প্রসঙ্গে পরে আসবো, আগে প্রশ্নকর্তাটা বলি। কয়রা এটা খুলনার একদম দক্ষিণে, আর যদি আপনি জানবে যে এটা সাতক্ষীরা এবং কয়রা এই দুটোর মাঝে দুটো নদী আছে। তো দুটো নদী ভাঙ্গনে একদম কাছাকাছি চলে এসছে। এর নদীর ওই পাশেই হলো সুন্দরবন শুরু, আর এদিকে কিছু মানুষের বসতি আছে। এখানে
বেড়িবাঁধ করা দরকার এবং অনেকদিন আগে করা হয়েছে, কিন্তু এখানে বেড়িবাঁধের গভীরতা বেশি করতে হয়। আর 2 নম্বর হলো যে নদীর যে বাঁক পরিবর্তন, এই বাঁক পরিবর্তনটা খুবই আনপ্রেডিক্টেবল। এই বাঁক পরিবর্তনের অনিশ্চয়তার প্রেক্ষিতে এখানে কোথায় বেড়িবাঁধ দিবে এটা একদম সুষ্ঠুভাবে বোঝা যায় না। আর একটি সমস্যা যে ও বলেনি, সে হলো এই অঞ্চলে খাবার পানির অত্যন্ত অভাব। নোনা পানি 6-7 মাইলের ভিতরে তো এক জায়গায় একটা সুপেয় পানি সুপেয় পানির একটা উৎস পাওয়া যায়। তো 5-6 মাইল দূরে যে লোকেরা পানি নিয়ে আসে, তো সেখানে বোধহয় এই পানি এবং স্বাস্থ্য সেবার দিকে একটু নজর দেওয়া দরকার। বেড়িবাঁধটা দরকার, কিন্তু ওই নদীর স্রোতটাকে নিয়ন্ত্রণ, নদীর বাঁকটাকে নিয়ন্ত্রণ না করতে পারলে এই বেড়িবাঁধ করাটা বেশ কঠিন। আর জনপ্রতিনিধিদের কথা যেটা বলেছেন উনি, এটা কিছুটা বোধহয় ব্যথা, কিছুটা আক্রোশ থেকে বলেছেন, কিন্তু আমি যতদূর মনে করি জনপ্রতিনিধিরা তারা আন্তরিকভাবে চেষ্টা করে, কিন্তু এই যে নদীর বাঁক ফেরা, এটা 1000 জনপ্রতিনিধিদের দেওয়া যায়, তারা এটা তো মিলাতে পারবে না, ঠেকাতে পারবে না। এই বাস্তবতাটাকে আমাদের মেনে নিতে হবে। সেটা মেনে নিয়েই এই দুর্যোগের ফলে মানুষের যে কষ্ট হয় সেই কষ্টকে লাঘব করার চেষ্টা করতে হবে। ধন্যবাদ। আমি পরে আর একবার আপনার কাছে সময় নেব। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। আমি নোট নিয়েছি আপনার এই অঞ্চলের, দেখি আমরা কি করা যায়, আমরা সেভাবে চিন্তা করব। রেজাউল করিম বাইরন, ডেইলি স্টার। হ্যালো, জি স্যার, আমাকে শুনতে পাচ্ছেন স্যার? হ্যাঁ বাইরন, হ্যাঁ শুনতে পাচ্ছি। স্যার, একটা প্রশ্ন হচ্ছে যে আপনি বলেছেন আপনার বাজেট বক্তৃতায় যে প্রতি মাসে 25 লাখ ভ্যাকসিন দেবেন। তো আমি একটা হিসাব করে দেখলাম, তো তাতে প্রায় 4 বছর লাগে। তো আমরা কতটা আশাবাদী হব যে এই রেটে যদি ভ্যাকসিন দেয়া হয় তাহলে কতদিনে আমরা স্বাভাবিক হব? আর আরেকটা প্রশ্ন স্যার, সরি স্যার, অপ্রদর্শিত হয় এই বাজেটে স্পেসিফিক বেশ কিছু সুযোগ সুবিধা দিয়ে একটা সুযোগ দেওয়া হয়েছিল, যেটার মেয়াদ আগামী 30 জুন শেষ হবে। আপনি 2 সপ্তাহ আগে পারচেজ কমিটির মিটিংয়ে বলেছিলেন আমাদের প্রশ্নের জবাবে যে এটা অব্যাহত থাকবে, কিন্তু গতকাল আমরা আপনার বাজেট স্পিচ এবং ফাইন্যান্স বিল দেখলাম ওইটা নেই। তার মানে যেটা দাঁড়ায় যে এই 2 সপ্তাহের মধ্যে আপনি সিদ্ধান্ত পরিবর্তন করেছেন। তো স্যার কেন পরিবর্তন করলেন সেটা নিয়ে যদি কিছু বলেন। থ্যাংক ইউ স্যার। প্রশ্ন দুইটা প্রথমটা আবার আমরা একটু রিপিট করতে হবে কাইন্ডলি। প্রথম প্রশ্নটা স্যার, প্রথম প্রশ্ন হচ্ছে যে ভ্যাকসিন আপনি বলেছেন প্রতি মাসে 25, হ্যাঁ, যে তাতে আপনার প্রায় 4 বছর লাগে। আমি এটা হিসাব করে দেখলাম। তাহলে স্যার আমার জীবনযাত্রা স্বাভাবিক করার জন্য ভ্যাকসিন একটা অন্য মাধ্যম বলা হচ্ছে। তো তাহলে কি আমরা এরকম মানে একটা দীর্ঘমেয়াদী সময়ে আমাদের লাগবে, এরকমই একটা মেসেজ কি আপনি দিতে চাইলেন? না, এই মেসেজ কোথায় পেয়েছে? আমি তো এই ধরনের মেসেজ দেইনি। আপনার বাজেট বক্তৃতায় একটা সংখ্যা, সুনির্দিষ্ট সংখ্যা বলা আছে 25 লাখ প্রতি মাসে। ঠিক আছে, ওইস অল রাইট। এটা আমরা একটা প্রজেকশন এখানে আমাদের আছে, এই প্রজেকশনটা শুধু আমরা দিয়েছি। সেটা যদি প্রয়োজন হলে পরে আমরা তো সেটাকে ডেফিনেটলি টেক কেয়ার করবো এবং এটাকে যাতে কন্টিনিউ করা হয়। আমাদের উদ্দেশ্য হচ্ছে যে সবাইকে ভ্যাকসিন যারা পাওয়া উচিত তাদেরকে ভ্যাকসিনের আওতায় নিয়ে আসা। তো আমরা সেই কাজটি করার জন্যই আমরা আমাদের তরফ থেকে আমরা প্রস্তুত। অর্থের ব্যবস্থা রেখেছি এবং গভর্নমেন্ট ইজ অলসো ইনক্লাইন যে এটাকে আমরা গভর্নমেন্ট যত দ্রুত সম্ভব তাড়াতাড়ি করার ব্যবস্থা। এই ওয়ান থেকে আমি বলে আসছি আপনাদেরকে যে আমরা যে একটি পার্টিকুলার সোর্স থেকে আমরা চেষ্টা করছি ভ্যাকসিন আনার জন্য, কিন্তু এটি কিন্তু হয়তো আমাদের পরিবর্তন করতে হতে পারে। কারণ আমাদের একটি সোর্স থেকে ডিপেন্ড করে থাকলে হয়তো কোনো কারণে যদি না আসে তাহলে আমাদেরকে অল্টারনেট সোর্সেস ব্যবস্থা রাখতে হবে। আমাদের ইভেনচুয়ালি আমরা অল্টারনেট সোর্সে আমরা গিয়েছি, সেখান থেকে আমাদের ভ্যাকসিন এখানে আসবে এবং ভ্যাকসিন আসবে কোনো এক সময়। ভ্যাকসিন আমাদের যখন ছিল, আমরা প্রথম নিয়ে আসলাম, আমরা বিভিন্ন রকম অ্যানাউন্সমেন্ট, বিভিন্ন রকম মাইকিং করেও আমরা কাউকে পাচ্ছিলাম না ভ্যাকসিন নেওয়ার জন্য, ভ্যাকসিন দিচ্ছিল না। এখন আমরা আবার একইভাবে আমরা ফেজ ওয়াইজ আমরা এবার ইম্পোর্ট করবো, যাতে করে এগুলো আসা মাত্র আমরা ব্যবহার করতে পারি। এইভাবে
সময় বেঁধে দিয়ে নয়, আমাদের ভ্যাকসিন দিতে হবে, এটা হলো সার কথা। মোটা দাগে হলো আমাদের সবাইকে ভ্যাকসিনের আওতায় নিয়ে আসতে হবে, ভ্যাকসিনেট করতে হবে। সেই কাজটি আমরা করবো, করার জন্য আমরা প্রস্তুত। আমাদের যখন যা লাগবে সেটা আমরা করে দেবো। আর দ্বিতীয় প্রশ্নটা কি ছিল আপনার, কাইন্ডলি আবার যদি একটু বলতেন। হচ্ছে আপনি এই বাজেটে একটা সুনির্দিষ্ট অপ্রদর্শিত আয় সাদা করার একটা সুযোগ ছিল, প্রদর্শন করার একটা সুযোগ ছিল বিশেষ ব্যবস্থায়, সেটা শুধু আপনি বলেন আপনি এটা পক্ষে ছিলেন যখন দিয়েছিলাম? স্যার আমি পক্ষে কি না পক্ষে সেটা প্রশ্ন না, প্রশ্ন হচ্ছে এটার মেয়াদ 30 তারিখে শেষ হবে। আপনি বলেছিলেন 2 সপ্তাহ আগে যে এটা অব্যাহত থাকবে। আমাদের প্রশ্নের জবাবে আমরা বাজেটে ফাইন্যান্স বিল এবং আপনার বাজেট বক্তৃতা এটা সম্পর্কে কিছু নেই, তার মানে এটা নেই, মানে থাকবে না 30 তারিখের পরে। তো আমার প্রশ্নটা ছিল যে স্যার আপনি 2 সপ্তাহের মধ্যে কি আপনার সিদ্ধান্ত পরিবর্তন করেছেন? যে এটা যখন আমরা বলেছি আমরা চেষ্টা করব এটাকে কিভাবে হ্যান্ডেল করা যায়, কারণ আমার তখন পর্যন্ত আমাদের কাছে তথ্য ছিল না যে কতজন এটা ইউজ করেছে এই স্কিমটা, এবং সেখান থেকে এটার প্রফিটেবিলিটি আমাদের যাচাই করতে হবে। যদি এটা প্রফিটেবল হয় ডেফিনেটলি আমরা চেষ্টা করবো এটাকে আবার অব্যাহত রাখার জন্য। তো আমরা এখন এই মুহূর্তে, কারণ এইটা নিয়ে একটা মিশ্র আমি কি বলবো ক্রিয়া প্রতিক্রিয়া দুইটাই আছে। কেউ বলে যে এটা রাখেন, কেউ বলে রাখবেন না। আমি নিজে ব্যক্তিগতভাবে অনেক ফোন পেয়েছি, টেলিফোন পেয়েছি, যে বলা হচ্ছে যে এই ধরনের তাহলে তো একটা সমাজে যে ইকুইটি যেটা আছে, ইকুইটেবল জাস্টিস এনশিওর করা যাবে না যদি এটা যদি অব্যাহত থাকে। এই সমস্ত জিনিস চিন্তা করে আমরা এই আরো 1 মাস আমরা এখন দেখবো, আবার দেখি আমরা কি করা যায়। এটার পক্ষে বিপক্ষে দুই পক্ষে দুটো আছে, এটার ভালো দিকও আছে, ভালো দিকও আছে, খারাপ দিকটা হচ্ছে ইকুইটেবল জাস্টিস। ভালো দিকটা হচ্ছে যে টাকাটা এখন কোনো সিস্টেমেই নাই, আমরা ব্যবহার করতে পারি না। এটা যদি কোনো প্রদর্শিত আয় বা ইনকাম হিসেবে যদি চলে আসে, তাহলে আমাদের অর্থনীতিতে এর প্রভাব শুধু প্রসারী হবে এবং এটা মাল্টিপ্লায়ার ইফেক্ট অনেক ভালো হবে। এবং এতগুলো যে যারা দিচ্ছেন তারা আবার এগুলো সব প্রণোদিত হয়ে তারা নিজেরাই কিন্তু এগুলো আবার ইনভেস্ট করবে বিভিন্ন খাতে। এখানে আমাদের এমএলএ চেয়ারম্যান সাহেব আছেন, আমি তার কাছে এখানে এই মুহূর্তে আমি চাই না এই বিষয়ে, কারণ আমার মনে হয় আমাদের আরো কাজ করা দরকার আছে। জি প্রিয় সাংবাদিকবৃন্দ, আমাদের হাতে এখনো অনেক প্রশ্ন রয়ে গেছে, তাই আপনারা খুব সংক্ষেপে প্রশ্ন করুন যাতে আমরা আরো 2-1টা প্রশ্ন নিতে পারি। এবারে আমার মনে হয় এখন আস্তে আস্তে আমাদের অনেক সময় হয়েছে। জি স্যার, 4 থেকে 5টা প্রশ্ন আরম্ভ হবে। খুব সংক্ষেপে প্রশ্ন করুন। ফখরুল ইসলাম হারুন, প্রথম আলো। হারুন হ্যাঁ, আনমিউট করুন। ফখরুল ইসলাম, হ্যাঁ করুন, প্রশ্ন করুন। হ্যাঁ, আমার প্রশ্নটা হচ্ছে, ধন্যবাদ স্যার, সুন্দর একটা বাজেট দিয়েছেন। আমার একটা প্রশ্ন ছিল, সেটা হচ্ছে মাননীয় অর্থমন্ত্রীর কাছে। সেটা হচ্ছে যে স্যার, প্রতিরক্ষা খাত তো মানে বাংলাদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ খাত, কিন্তু আপনার বাজেট বক্তব্যে এই খাত নিয়ে মানে আমরা কিছুই দেখলাম না, একটা বাক্য বলেন না, একটা শব্দ উচ্চারণ করেননি। সেটা কি স্যার আপনি কি ভুলে গিয়েছিলেন নাকি না ইচ্ছে করে এড়িয়ে গেলেন? যদি ভুলে গিয়ে থাকেন তাহলে এখন একটু কিছু বলতে পারেন, আসলে প্রতিরক্ষা খাত ঘিরে আপনার পরিকল্পনাটা কি? 2 নম্বর হচ্ছে স্যার, এই যে দুর্নীতি। একটাই প্রশ্ন করুন। আচ্ছা, এই রিলেটেড স্যার বলেন। হ্যাঁ স্যার, প্রতিরক্ষার ব্যাপারে একটা প্রশ্ন ছিল স্যার। বাজেট প্রতিরক্ষার ব্যাপারে প্রশ্ন, এটা আমাদের সিনিয়র সচিব মহোদয় জবাব দিবেন, আমিও তাকে সাহায্য করব। আমি
বাজেটটা কত বড় আর আমি পড়েছি কত মিনিট। আমরা টোটাল আমাদের সময় লেগেছে 50, 60, 70, 75 মিনিটের মতো। 75 মিনিটে সব তো কভার করা ইম্পসিবল। সব তো আমরা কভার করতে পারি না। যেগুলো আমাদের মোটামুটি ভাবে একটা দিক নির্দেশনা আমরা রাখার জন্য আমরা এগুলো কভার করেছি। আর যেগুলো বাকি কভার করা হয় নাই, এরা অর্থহীন যে প্রতিরক্ষা মন্ত্রণালয় আমাদের এটা আমাদের কোনো হিসেবের বাইরে চলে গেছে। হিসেবের বাইরে যাবে কেমন করে? আমাদের প্রতিরক্ষা বাদ দেওয়া যাবে নাকি? প্রতিরক্ষা মন্ত্রণালয় বাদ যায় নাই, হয়তো বলা হয় নাই, কিন্তু বাদ যাবে, বাদ দেওয়া হয় না। স্যার আমি একটু আপনি একটু বলেন একটু ব্যাখ্যা। স্যার আমি একটু অ্যাড করি স্যার। সেটা হলো প্রতিরক্ষা মন্ত্রণালয় আমাদের একটা খুবই গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়। আমাদের দেশের স্বাধীনতা সার্বভৌম রক্ষার্থে তারা কাজ করেছে এবং মুক্তিযুদ্ধের সময় এই প্রতিরক্ষা বাহিনীগুলা গঠিত হয়েছে। তারা আমাদের খুবই ইম্পর্টেন্ট পার্ট অ্যান্ড পার্সেল আমাদের সরকারের। আপনি জানেন যে আমাদের একটা ফোর্সেস গোল 2030 আছে। আমাদের প্রতিরক্ষার আমরা যে সমস্ত কার্যক্রমগুলো গ্রহণ করে থাকি, আমরা সেটা হলো ফোর্সেস গোল 2030 কে মাথায় রেখে সেটা করা হয় এবং সেটা ক্যাবিনেট কর্তৃক অনুমোদিত এবং সরকারি নীতি নির্ধারণী পর্যায়ে এই যে ফোর্সেস গোল সেই অনুযায়ী আমরা প্রতি বছর তাদের বাজেট প্রণয়ন করে থাকি এবং এবছরও তাদের যে বাজেট সেটা প্রায় 8% বৃদ্ধি পেয়েছে। সুতরাং এটা বাজেট মাননীয় অর্থমন্ত্রীর যে বক্তৃতা, সেখানে আপনি যদি যে ডিটেল স্টেটমেন্ট গুলো দেখেন, সেখানে প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কে যে তথ্য আমরা সবসময় দিয়ে থাকি। পড়া হয়নি আর কি, সবটা পড়া হয়নি, সুতরাং সেই জন্য আদারওয়াইজ ইট ইজ দেয়ার। বলেন আর কার কি প্রশ্ন? এবারে প্রশ্ন করুন সুলতান আহমেদ। আসসালামু আলাইকুম, শুনতে পাচ্ছেন আমাকে? স্যার আপনাকে অভিনন্দন, আপনি এমন মহামারীর এমন সময় একটি ভালো বাজেট দিয়েছেন এবং যাতে আসলে ব্যবসায়ীরা সন্তুষ্ট, কারণ তাদেরকে সন্তুষ্ট রাখা সত্যি কঠিন কাজ। স্যার প্রশ্ন হচ্ছে, এতক্ষণ ধরে আপনি যত কথা বললেন, অনেক আশ্বাস শোনালেন আমাদেরকে, তবে আমরা দেখি যে বাজেট বাস্তবায়নে এখনো আমাদের যে দুর্বলতা, যেমন ধরেন আমরা যদি এডিপির কথা বলি, গত 10 মাসে আমরা দেখতে পাচ্ছি 50%-এরও কম বাস্তবায়ন হয়েছে। স্যার 6,03,000 কোটি টাকার বাজেটে বাস্তবায়নটির জায়গাটি আসলে কতটুকু আপনি জোর দেবেন এবং বাস্তবায়নে নতুন কোনো পদক্ষেপ আপনাদের পক্ষ থেকে রয়েছে কিনা? ধন্যবাদ স্যার। আমরা গর্ব করতাম যে আমাদের একটি জায়গায় আমাদের সক্ষমতা অনেক বেশি, সেটা হচ্ছে আমাদের বাজেট বাস্তবায়ন। আমরা প্রত্যেকটা বছর দেখেন, গত 5 বছরে আমরা 6 বছর বলি, 6 বছর থেকে 5 বছরেই আমরা যা বলেছি আমরা তাই আমরা অর্জন করেছি। সুতরাং আমাদের বাস্তবায়ন হয় না এটা ঠিক না। আপনি প্রতি বছর দেখেন, আপনি প্রত্যেকটা বছর, শুধু গত বছর যখন করোনা আক্রান্ত দেশ সেটা বাদ দিয়ে অন্যান্য বছরের ফিগার মিলান, প্রত্যেক বছরেই আমাদের যা প্রক্ষেপণ ছিল তার সাথে বেশি আমরা অর্জন করেছি। আমরা যখন বলেছি 6.5% আমাদের অর্জিত হবে, হয়েছে। তখন বলছি আমাদের 7% হবে, হয়েছে। 7.1 আমরা বলেছি, হয়েছে। আমাদের 8.15 বলেছি, সেটা হয়েছে। আমাদের যখন যা বলেছি আমরা বাস্তবায়ন সেটাই অর্জন করে দেখিয়েছি। বলেন এবার, আমার মনে হয় আর প্রশ্ন না। তাহলে কি স্যার আর প্রশ্ন? আর স্যার আরেকটা প্রশ্ন নিয়ে শেষ করে দিই স্যার। ঠিক আছে, প্রশ্ন করুন। মাছরাঙ্গা টেলিভিশন প্রশ্ন করুন। মাছরাঙ্গা টেলিভিশন। জি, আমি মোহাম্মদ তৌহিদ, আমি মাছরাঙ্গা টেলিভিশনের বিজনেস এডিটর। আমি অর্থমন্ত্রী মহোদয়ের কাছে যে প্রশ্নটি করতে চাই সেটি হচ্ছে যে বাজেটে আমরা কোভিড পিরিয়ডে আমরা যেটা দেখতে পাচ্ছিলাম যে দেশে কোভিডের ধাক্কায় বেশ বড় অঙ্কের একটি মানুষ দারিদ্র সীমার নিচে চলে গেছে আর কি। তো বাজেটে আসলে আমরা এই দারিদ্র সীমার নিচে নতুন চলে যাওয়া মানুষদের সংখ্যার ব্যাপারে খুব বেশি ঘোষণা দেখিনি। তাহলে কি মানে সরকার এই বিষয়টিকে, তারা কি নতুন করে মানুষ দারিদ্র সীমার নিচে যায়নি? তো সরকারের আসলে হিসেবটা কি, বা তাদেরকে নিয়ে আসলে সরকারের পরিকল্পনাটাও কি, সেটাও কিন্তু বাজেটে পরিষ্কার নয় আর কি। অর্থমন্ত্রী যদি একটু এ বিষয়ে আমাদেরকে একটু দিক নির্দেশনা দেন, বা সরকারের আসলে চিন্তা ভাবনাটা কি এই কোভিডের
কারণে যারা দরিদ্র সীমার নিচে চলে গেছেন তাদেরকে নিয়ে? এটা তো আমাদের বিবিএস পূর্বে এর উপরে কাজ করতেছে। আমাদের বিআইডিএস এর মাঝে কিছু কাজ করেছে। তাদের অনুমান হলো 26% মতো আমাদের এখন আপার লিমিট দারিদ্র সীমাতে মানুষ আছে। এখন এটা আমাদের এখন তো পূর্ণ মাত্রা আমরা এখানে হিসাব পাইনি। যখন আমরা হিসাবটা আমরা যখন পাবো, হাতে পাবো, তখন আমরা বলতে পারবো। হিসাবটা এখনো চূড়ান্ত হয়নি। বিআইডিএস করেছে, পাশাপাশি এটা আমাদের আবার বিবিএস করবে। আবার এর দুটোকে আমরা যখন রিকনসাইল করে আমরা যখন তথ্যগুলো পাবো তখন আপনাদের সামনে নিয়ে আসবো। এমডিএ চেয়ারম্যান সাহেব, আপনার কাছে আছে তথ্য আছে এই বিষয়ে? তথ্য আছে স্যার? আমার কাছে এই বিষয়ে এই মুহূর্তে রেডি তথ্য নাই স্যার। এটা এখন তথ্য ওই বিআইডিএস এর তথ্য আছে, বিআইডিএস এর তথ্য আছে, কিন্তু আমরা তো বিআইডিএস তারা করেছে নিজের ক্যাপাসিটিতে, এবং সেটাও আমরা মানতে পারি। এবং আমি বললাম আর যেটা বিবিএস করবে, বিবিএস যখন করবে দুটা মিলিয়ে আমরা চূড়ান্ত হিসেব পাবো। আমাদের তো কাজই হচ্ছে দরিদ্রদের নিয়ে। আমাদের যে বটম 15% বলে না, 20% বলে না, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ঘোষণা প্রত্যেকটা প্রান্তিক জনগোষ্ঠী যারা আছে, পিছিয়ে পড়া মানুষজন আছে, তাদেরকে খুঁজে বের করতে হবে, এবং তাদেরকে অর্থনৈতিক এলাকায় নিয়ে আসতে হবে, তাদেরকে আমাদের মূল স্রোতধারার সাথে সংযুক্ত করতে হবে। যতদিন এই কাজটি আমরা না করতে পারি, ততদিন পর্যন্ত জাতির পিতার যে স্বপ্ন, এই দেশের মানুষের অর্থনৈতিক মুক্তি, সেটা কখনো আমরা অর্জন করতে পারবো না। আমরা জাতির পিতার স্বপ্ন বাস্তবায়নের জন্যই মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমরা এখন কাজ করে যাচ্ছি। আপনারা দেখে লক্ষ্য করেছেন যে যার বাসস্থানের ব্যবস্থা নাই, তাদের প্রত্যেকে বাসস্থানের ব্যবস্থা করে দেওয়ার ব্যবস্থা হচ্ছে। এটা একটা অসাধারণ উদ্যোগ। সারা পৃথিবীতে কোনো দেশ খুঁজলে পাওয়া যাবে না যে এইভাবে সরকার নিজের অর্থে জমিন দিয়ে, বাড়িঘর করে দিয়ে লোকজনকে বসতির ব্যবস্থা করেছে। তো এটা কিন্তু একটা বড় একটা পদক্ষেপ, এবং আমরা শতভাগ কিন্তু আমরা এটা করবো, এবং এটা কিন্তু চলছে সেভাবে, অনেক দ্রুত গতিতে কিন্তু বাস্তবায়ন হচ্ছে কিন্তু এই প্রজেক্টটা। জি, ওকে। আমার মনে হয় আমরা আজকে অনেক শুনেছি, আরো শুনবো ভবিষ্যতে ইনশাল্লাহ। তাহলে স্যার আজকে আমরা এ পর্যন্তই শেষ করি স্যার। এ পর্যন্ত আজকে এখানে শেষ করি। এখন সবাই কিন্তু এখন একবার সবাই মোটামুটি সুযোগ পেয়েছে। তো এখন আমরা মাননীয় প্রধানমন্ত্রীর উপদেশের মধ্যে কিছু বলতে চাইছিলেন, অর্থনৈতিক উপদেশের মধ্যে কিছু বলতে চাইছিলেন, সে সময় আবার কিছু বাকি আছে। আর কয়রার বিষয় তো আমরা লিখে দিলাম। এখানে প্ল্যানিং মিনিস্টার সাহেব আছেন, উনি শুনছেন যে আপনার যে সাতক্ষীরা এবং কয়রার মাঝখানে আমাদের এখানে এই এলাকায় কাজ করতে হবে। এই এলাকায় মাননীয় পরিকল্পনা মন্ত্রী, আপনি মেহরবানি করে, আমি একটি ব্রিজের প্রকল্প নিয়ে আসছিলাম যখন আমি প্ল্যানিং এ ছিলাম। তো আপনি এখন আর বাকিটা শেষ করবেন আপনি, এটা আমি আশা করবো। ধন্যবাদ, নিশ্চয়ই আশা করি, চেষ্টা করবো। থ্যাংক ইউ স্যার। সবাইকে অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ। সবাইকে ধন্যবাদ দিয়ে সবাই সুন্দর জীবন, সুস্বাস্থ্য কামনা করে আমি আজকের এই অনুষ্ঠানে আল্লাহ আমাদের সবাইকে মঙ্গল করুক, জীবন সবাই সুখী হোক, সমৃদ্ধশালী হোক। ধন্যবাদ সবাইকে। জয় বাংলাদেশ, চিরজীবী হোক। প্রিয় সাংবাদিকবৃন্দ, আজ এই পর্যন্ত। আপনাদের অনেকেরই এখনো হ্যান্ড রেইজ আছে, আপনারা আসলে প্রশ্ন করতে চাচ্ছিলেন, কিন্তু আসলে সকলের প্রশ্নের উত্তর দেওয়া সম্ভব নয়, তাহলে আমাদের এইটুকু সময় হবে না। তাই যাদের প্রশ্নের উত্তর না দেওয়া গেল আমরা দুঃখিত। সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন। আল্লাহ হাফেজ।